নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন আলেকজান্ডার দুমার লেখা কালজয়ী বিখ্যাত গল্প দ্য ব্ল্যাক টিউলিপের প্রথম পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। হল্যান্ড দেশের ডট শহর। প্রসিদ্ধ ধনী ভ্যান বেয়ারলি আজ মৃত্যুশয্যায়। সুখে জীবন কেটেছে ভ্যান বেয়ারলির। বিলাসে ব্যসনে কোনো দিক দিয়ে কিছু ত্রুটি রাখেননি ভদ্রলোক। কেনই বা রাখবেন? জমিদারি থেকে বার্ষিক আয় তার 10,000 কিল্ডার। ব্যবসা বাণিজ্যও যথেষ্ট ছিল তার পিতার আমলে। তার দরুন নগদ 4 লক্ষ গিল্ডার জমে আছে বেয়ালিদের তহবিলে। ঝকঝকে সোনার মোহর 4 লক্ষ। কোনোটির গায়ে 3টের বেশি মানুষের হাতে ছোঁয়া লাগেনি। 3টি মানুষ, ভ্যান বেয়ারলির বাবা, ভ্যান বেয়ারলি নিজে এবং ট্যাক্সালের ম্যানেজার। ভ্যান বেয়ারলি নিজে ছিলেন বাপের একমাত্র ছেলে। আবার তারও ছেলে মাত্র একটি, নাম তার কর্নওয়ালিস। হল্যান্ডের কীর্তিমান দেশপ্রেমিক ডি উইট ভাতৃযুগল। বড় ভাই জন, ছোট ভাই কর্নেলিয়াস ডি উইট। ওদেরও আদিবাস সেই ডার্ট শহরেই। জন অনেকদিন থেকেই হেগ রাজধানীতে বসবাস করছেন, কারণ তার কাজকর্ম সব এখানেই। কিন্তু কর্নেলিয়াস মাঝে মাঝে আসেন ডার্ট শহরে, পৈতৃক বাড়িতে কাটিয়েও যান 2-4 দিন। বেশি দিন থাকার তার উপায় নেই, কারণ তিনিই হচ্ছেন গোটা দেশটার সমস্ত খাল এবং জল প্রণালীর তত্ত্বাবধায়ক। অতি দায়িত্বপূর্ণ কাজ। কেনা জানে যে ওলন্দাজ জাতির সমৃদ্ধি, এমনকি অস্তিত্বই নির্ভর করে তার খালগুলির ওপরে। মরদেহে যেমন স্নায়ুমণ্ডলী, হল্যান্ডের দেহে তেমনি খালের জাল। এই কর্নেলিয়াস ডিউইটের সঙ্গে বন্ধুত্ব ছিল ভ্যান বেয়ারলির। তারই খাতিরে বেয়ারলির একমাত্র পুত্র জন্মগ্রহণ করল যখন, কর্নেলিয়াস হলেন তার ধর্মপিতা। নবজাত শিশুকে গির্জায় নিয়ে পবিত্র জলে স্নান করানো হয় যখন, তখন ধর্মপিতাই তাকে কোলে করে বসেন। এদিকে ধর্মপিতা পরম শ্রদ্ধেয় সমস্ত খ্রিস্টানের চোখে। সাধারণত ধর্মপিতার নামে শিশুর নামকরণ হয়ে থাকে। ভ্যান বেয়ারলির একমাত্র পুত্রের নাম তাই কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি। নবীন যৌবন তার, স্বাস্থ্যে, সৌন্দর্যে, বিদ্যায়, বুদ্ধিতে সারা দেশে তার তুলনা মেলা ভার। ছেলেটির এক দোষ, কোনো লাভের কাজে সে হাত দেবে না। ব্যবসা বাণিজ্য নয়, সরকারি চাকরি নয়, বিন্দুমাত্র না। ভ্যান বেয়ারলি প্রাণপণে চেষ্টা করেছেন তাকে যা হোক কিছু কাজে ভিড়িয়ে দেবার জন্য। সব চেষ্টাই ব্যর্থ হয়েছে তার। ছেলেটা লাভের কাজে হাত দেবে না, কিন্তু অকাজে তার উৎসাহ কম নয়। সাহিত্য চর্চা করবে, ফুলের চাষ করবে, শখের ডাক্তারি করবে। যখন চেষ্টা করে, নিষ্ঠার সঙ্গেই করে। কাজেই তাতে বেশ খানিকটা সাফল্য এবং সুনামও সে অর্জন করে বইকি। কিন্তু তাতে আর্থিক সুবিধা তো হয় না কিছু। ভ্যান বেয়ারলি তাই নিজের সন্তান ভাগ্যকে ভালো বলতে পারেননি কোনো দিনই। মৃত্যুকালে ভ্যান বেয়ারলি পুত্রকে ডেকে পাঠালেন। উপদেশ দিলেন খানিকটা। কাজকর্ম তো কোনো দিন কিছু করলে না, করবেও না কোনো দিন। যাক, অর্থের অভাব হবে না তোমার। কাজেই ওজন্য দুশ্চিন্তা করবার কিছু নেই। কিন্তু দুশ্চিন্তা আমার অন্য দিক দিয়ে আছে তোমার জন্য। তোমার মতিগতি যেন সন্ন্যাসীর মতো, আকর্ষণ নেই কোনো কিছুর উপরে। এ তো ভালো কথা নয়। 4 লক্ষ গিল্ডার যে জমে আছে তার গতি কী হবে? ভোগ করো বাপু, ভোগ করো। খাও দাও, বন্ধু বান্ধবকে খাওয়াও দাও, ভালো ভালো পোশাক পরো, আরাম বিরামের কোনো ত্রুটি রেখো না। এক হিসাবে এটা ভালোই হয়েছে যে কোনো কাজকর্মে তুমি মাথা দাওনি। স্বাধীনতা 16 আনা বজায় রেখেছে। ভোগের পথে বাধা আসবে না। যা খেয়াল হবে তা করবে। আমি যেমন করেছি সারা জীবন। অর্থ আছে, ওরাও, যেমন আমি উড়িয়েছি। জমানো গিল্ডারের কারই আমিও কমাতে পারিনি, তুমিও পারবে না। ভ্যান বেয়ারলি অতঃপর মারা গেলেন। তার স্ত্রী স্বর্গে গিয়েছিলেন আরও বছর 2 আগে। কাজে নবীনজি বা কর্নেলিয়াসের মাথার উপরে কেউ রইল না আর। কোনো বন্ধন নেই কোনো দিকে, এক বুড়ি রহিমা ছাড়া। বুড়ি কর্নেলিয়াসের সংসারে সেই কর্ত্রী। কর্নেলিয়াসের ভালোবাসে নিজের জীবনের চেয়ে বেশি। বন্ধনও নেই, ব্যসনও নেই। বন্ধু কি করে থাকবে যার বিলাসিতা নেই, বদখেয়াল নেই? কিসের লোভে তার কাছে বন্ধুরা ভিড়বে? অতএব নির্বান্ধব কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি নিজের খেয়াল মতোই দিন যাপন করতে শুরু করলো। তখনকার ইউরোপীয় ভদ্রসমাজে ফুলের চাষ একটা আভিজাত্যের লক্ষণ বলে বিবেচিত হতো, বিশেষ করে টিউলিপ ফুলের।
ফুলটির আদি বাসস্থান প্রাচ্য দেশ, বিশেষ করে সিংহল ও বাংলা। পেঁয়াজের মতো কন্দ হয় এর। মাটির নিচে বসিয়ে দিলে তা থেকে ফুঁড় বেরোয় অন্তত 3টি। আলাদা করে এই ফুঁড়গুলো মাটিতে লাগাও, প্রত্যেকটি থেকে গাছ বেরোবে। 18 ইঞ্চি বা ততোধিক একটি সরাল সতেজ টাটার মাথায় 3টি পাতা, বল্লমের ফলার মতো সুঠাম। সেই 3 পাতার মাঝখানে একটি বৃহৎ ফুল, পদ্মের মতো বহু পাপড়িযুক্ত। টিউলিপের রং হয় নানা রকম, গোলাপি, সাদা, লাল, হলুদ, কত কি। টিউলিপের চাষ সব বড়লোকেরাই করে, বেয়ার্লিও করবে। তার শখ আছে, সময় আছে, প্রভূত অর্থ আছে। যে 3টে জিনিস না থাকলে এসব করা যায় না। ফুল সম্বন্ধে যত বই লেখা হয়েছে সব পড়ে ফেলল বেয়ার্লি। অভিজ্ঞ মালিদের কাছে জিজ্ঞাসাবাদ করে করে টিউলিপের চাষ সম্বন্ধে যা কিছু জ্ঞাতব্য আছে তাও জেনে নিল একে একে। তারপর হাতে কলমে কাজ শুরু করলো নিজের বাগানে। ডট শহরে বেয়ার্লিদের বাড়ি সবচেয়ে বড় বাড়ি। হাতার ভিতরে উঁচু দেয়ালে ঘেরা মস্ত বাগান আগে থেকেই আছে। বেয়ার্লি সেই বাগানের খানিকটা জায়গা, যেখানে রোদ হাওয়া সবচেয়ে বেশি, 6 ইঞ্চি উঁচু পাকা গাঁথনি নিয়ে ঘিরে নিল সর্বপ্রথম। তারপর সেই ঘেরা জায়গায় পুরনো মাটি খুঁড়ে ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে গর্ত ভরাট করে নিল। এ মাটি বিশেষ পদ্ধতিতে তৈরি, নদীর পলি মাটি শুকিয়ে সাধারণত দোআঁশলা শুকনো মাটির সঙ্গে মেশানো। তার ভিতরে আবার কীটনাশক, রাসায়নিক বস্তু এবং সার। বাছাই করা বিভিন্ন বিচিত্র বর্ণের কোর এনে এই কোয়ারির মধ্যে বসাতে লাগলো বেয়ার্লি। যথাসময়ে ফুলও ফুটল চমৎকার। শুধু চমৎকার নয়, অসাধারণ। বহু শৌখিন ফুলপাগলি টিউলিপের আয় করে থাকে, কিন্তু বেয়ার্লি টিউলিপের সঙ্গে তাদের কারো ফুলেরই তুলনা হয় না। দেশ বিদেশে বেয়ার্লি টিউলিপের নাম ছড়িয়ে পড়ল। সবচেয়ে ভালো জাতের 4 রকম টিউলিপের নাম করেছে বেয়ার্লি: জন, কর্নেলিয়াস, জেন, বেয়ার্লি। অর্থাৎ বেয়ার্লি ধর্মপিতা কর্নেলিয়াসের বড় ভাই এবং জেন অর্থাৎ বেয়ার্লিরই স্বর্গীয়া মাতা। বেয়ার্লিদের বাগানের ঠিক পাশের বাড়িখানার মালিক বক্সটেল। বাড়িখানা বড় নয়, তার বাগানও বড় নয়, এবং বক্সটেলও নয় বেয়ার্লির মতো ধনী। কিন্তু টিউলিপের শখ বক্সটেলেরও আছে। বেয়ার্লি যখন খেয়ালের বশে কখনো যুদ্ধজাহাজে শখের নাবিকের কাজ করেছে, কখনো বাড়িতেই ডাক্তারখানা খুলে গরিব দুঃখীর চিকিৎসা করছে, বক্সটেল তখন অনন্য সাধনায় টিউলিপের চাষে আত্মনিয়োগ করে বসে আছে। তার আবিষ্কৃত এক জাতের টিউলিপ, বক্সটেল টিউলিপ নামে আন্তর্জাতিক প্রশংসাও পেয়েছে একসময়। প্রতিবেশী হলে কি হবে, বক্সটেলের সঙ্গে কর্নেলিয়াসের তেমন ঘনিষ্ঠ পরিচয় ছিল না। কর্নেলিয়াস তো সমাজে বেরোয় না, আলাপ পরিচয় কি করে হবে? সে জানেও না যে পাশের বাড়ির মালিকটিও টিউলিপের চাষ করে থাকে, বা সে কাজে বেশ কিছুটা প্রতিষ্ঠাও অর্জন করেছে। কিন্তু কর্নেলিয়াস সম্বন্ধে সব কিছু খবর নখদের পণে বক্সটেলের। টিউলিপের নেশায় মত্ত হয়েছে লোকটা। সে সংবাদ শুনে বক্সটেল কৌতূহলী হয়ে উঠল। কিভাবে অগ্রসর হচ্ছে ও, দেখতে হবে তো। দেখা কিছু শক্ত নয়, 2 বাড়ির ভিতরে একটি দেওয়াল মাত্র। দেওয়ালের ওপিঠে কর্নেলিয়াসের বাগান। মই লাগিয়ে দেওয়ালের মাথা বরাবর উঠল বক্সটেল। একটি সাইকামোর গাছ উঠেছে তার দিক থেকে। তার ডালে পাতায় বেশ কিছুটা আচ্ছাদন তৈরি হয়েছে সেখানে। মইয়ের উপর দাঁড়িয়ে সেই আচ্ছাদনের আড়াল থেকে বক্সটেল দেখতে লাগলো। ঠিক কোনখানটায় টিউলিপের চাষ হচ্ছে এক নজরেই ধরে পড়ল সে। মাটির চেহারাই সেখানে আলাদা, আর তার কাছাকাছি কত রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি। গরিব বক্সটেলের ওসব কিছুই নেই। সে দেখে আর ঈর্ষান্বিত হয়ে ওঠে। এরপর থেকে মাঝে মাঝেই বক্সটেল সাইকামোর গাছের আড়ালে এসে দাঁড়ায়। একদিন দেখা গেল কর্নেলিয়াস নিজের হাতে ফোর বসাচ্ছে। তারপর একদিন দেখা গেল চারা বেরিয়েছে। ফুল যখন ফুটল তখন বক্সটেলের অন্তরটা হিংসায় ফেটে যেতে চায়। আশ্চর্য সব রং, প্রকাণ্ড তার আকার। এ ফুলের কদর না হয়ে যায় না। বক্সটেল টিউলিপ নানা দেশে সুখ্যাতি পেয়েছে, কিন্তু নিজের মনে মনে বক্সটেল স্বীকার করতে বাধ্য হলো এসব ফুলের কাছে বক্সটেল টিউলিপ অতি তুচ্ছ। ফলে দাঁড়ালোও তাই। জন টিউলিপ, কর্নেলিয়াস টিউলিপ, জেন ও বেয়ার্লি টিউলিপ যখন বাইরে আত্মপ্রকাশ করল, তখন বক্সটেল টিউলিপের কথা ভুলেই গেল দেশের লোক। জয় জয়কার পড়ে গেল কর্নেলিয়াসের। বক্সটেল রেগে আগুন হয়ে গেল, হিংসায় পাগল একেবারে। সদাসদ বিবেচনা বিসর্জন দিয়ে বসল একেবারে। সাহস থাকলে সে রাত্রির অন্ধকারে বেয়ার্লির বাগানে নেমে নিজের হাতে সমস্ত টিউলিপের ডাঁটি মুচড়ে ভেঙে দিয়ে আসত। কিন্তু সে সাহস সে করতে পারল না, কারণ ও কাজ করলে ধরা পড়তেই হবে যে।
বক্সটেলের বাড়ির দিক থেকে ছাড়া বাইরের লোকের তো কর্নেলিয়াসের বাগানে ঢোকাই সম্ভব নয়। আর এরকম একটা কুৎসিত কাজ করে ধরা পড়লে দেশে তো আর সে মুখ দেখাতে পারবে না। টিউলিপ বিলাসীরা তার নাম আনবে না আর মুখের ডগায় না। ওভাবে অগ্রসর হওয়া চলে না। কাজ উদ্ধার করতে হবে কৌশলে। ভেবে ভেবে সে একটা ফন্দিও বার করল। অন্ধকার রাত্রি, বাড়ির দুটো বড় বিড়ালকে ঝুড়িতে পুড়ে দেওয়ালের মাথায় নিয়ে এলো কক্সটেল। তারপর একটার পিছনে পায়ের সঙ্গে আর একটার পিছনের পা বেঁধে উপর থেকে তাদের ছুঁড়ে ফেলে দিল বেয়ালির বাগানের টিউলিপের কিয়ারিতে। বিড়াল দুটো মাটিতে পড়েই বিপরীত মুখে ছুটল। দুজন দুদিকে টানছে, কেউ অগ্রসর হতে পারছে না। কেবল ক্ষেতখানা চষে ফিরছে চক্রাকারে। আলগা নরম মাটি তাদের আছড়ে পাছড়ে কোথাও ঢিপির আকারে উঁচু হয়ে উঠল, কোথাও বা গর্ত হয়ে গেল। আর যেখানে যে ফুল গাছটি ছিল ভেঙে গড়িয়ে পড়ল ধুলোর ভিতর। সবগুলো টিউলিপ ধ্বংস হয়ে যাওয়ার পর বিড়ালদের পায়ের দড়িটা ছিঁড়ে গেল। তারা তীর বেগে ছুটে বেরিয়ে গেল বাগান থেকে। মনের আনন্দে বক্সটেল ফিরে এলো নিজের ঘরে। করুক এবার বেয়ারলি, গোড়া থেকে কাজ শুরু। এতদিনের পরিশ্রম তার পণ্ড করে দিয়েছে দুটো বিড়ালে। পরদিন প্রত্যুষেই বেয়ারলি এসে বাগানে ঢুকলো তার প্রিয় টিউলিপগুলো দেখতে। রোজই প্রত্যুষে সে এসে থাকে এরকম, কিন্তু এমন সর্বনাশা দৃশ্য সে আর কোনো দিন দেখেনি। অমন চমৎকার ফুলগুলো ভেঙে দোলে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। দুই হাতে বুক চেপে ধরে কর্নেলিয়াস বেয়ারলি ছুটে এলো কেয়ারির কাছে। কে সর্বনাশ করলো? আর কে? এই যে বিড়ালের পায়ের চিহ্ন। তখন মনে পড়ল রাত্রে শুয়ে শুয়ে বিড়ালের ঝগড়া শুনতে পেয়েছিল সে। হতভাগা বিড়ালগুলো ঝগড়া করবার জন্য জায়গা খুঁজে পেল না। বক্সটেলও ভোর হতেই ছুটে এসেছে। সাইকামোরের আড়াল থেকে দেখতে এসেছে দুটো জিনিস। প্রথম, বেয়ারলির টিউলিপের অবস্থা, আর বেয়ারলির মুখের চেহারা। দুটোরই অবস্থা মর্মান্তিক। বক্সটেলের আনন্দের সীমা নেই। এতদিনে নির্যাতন সফল হয়েছে সে। করুক বেয়ারলি টিউলিপের চাষ এইবার। কিন্তু সত্যিই বেয়ারলি টিউলিপের চাষ বন্ধ হলো না। ফুল গাছ নষ্ট হয়েছে বটে, কিন্তু কোর তো আছে। প্রত্যেকটি কন্দ থেকে অন্তত 3টি কোর বেরিয়ে থাকে। অত একসঙ্গে বসাবার জায়গা কোথায়? তাই টিউলিপ চাষিরা একটি করে কোর মাটিতে বসায়, বাকি দুটি কোর যত্ন করে তুলে রাখে আলমারিতে। দৈব গতিতে প্রথম কোরটি নষ্ট হয়ে গেলে তখন তাদের ব্যবহার করার প্রয়োজন দেখা দেয়। বেয়ালির আলমারিতেও কোর রয়েছে বিস্তর। কোন ঘরে সে আলমারি থাকে তাও অজানা নয় বক্সটেলের। বাড়ির উপরতলার সবচেয়ে আলো হাওয়াযুক্ত ঘরখানা। চারদিকে কাচের জানলা সে ঘরে। শীতের ঠান্ডা হাওয়া আটকালেও রোদ্দুরের গতিরোধ করে না সে জানলা। কিন্তু ওই কাছের জানলা থাকার দরুনই বক্সটেলের দৃষ্টিরও গতিরোধ হয় না। সাইকামরের আড়ালে দাঁড়িয়ে চোখে দূরবীন লাগায় সে। বেয়ালি নিজের ঘরে বসে কি করছে, কোন খুবড়িতে কি বস্তু রাখছে, তা তখনই নিজের চোখে দেখতে পায়। অল্প দিনের ভেতরই বেয়ারলির বাগান আবার ফুলে ফুলে হেসে উঠল। সেই দেশবিখ্যাত জন, কর্নেলিয়াস, বেয়ারলি ও জেন শ্রেণীর বর্ণোজ্জ্বল টিউলিপ। এই সময় একটা উত্তেজনার বান ডেকে গেল হল্যান্ডের সমস্ত টিউলিপ চাষিদের ভিতর। হার্লেমের পুষ্প প্রদর্শনী সমিতির প্রেসিডেন্ট একটা পুরস্কার ঘোষণা করলেন। টিউলিপ ফুল লাল আছে, গোলাপি আছে, হলুদ আছে, সাদাও আছে। এই 4 রঙের মাঝামাঝি দোঁয়াশলা রঙেরও আছে। বাদামি রঙের নেই, কালো তো নেই। এখন প্রেসিডেন্ট ঘোষণা করলেন, যে ব্যক্তি সম্পূর্ণ মিশকালো টিউলিপ আবিষ্কার করতে পারবে, প্রদর্শনী সমিতি তাকে দেবে 1,00,000 গিল্ডারের একটা পুরস্কার। বলা বাহুল্য, দেশের সমস্ত টিউলিপ প্রেমী একসঙ্গে লেগে গেল কালো টিউলিপ সৃষ্টির সাধনায়। বক্সটেলও বাদ রইল না। 1,00,000 গিল্ডার পুরস্কার কোনো কথা নয়। পুরস্কারটা পেলে বক্সটেলের দারিদ্র্যও ঘোচে, ফুলের চাষও। সে বাড়িতে তুলতে পারে বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিনে বেয়ারলির মতোই আরও পরিশ্রমে অনেক কম সময়ে অনেক বেশি সাফল্য লাভ করতে পারে। কালো টিউলিপ পৃথিবীতে কোথাও আছে বলে কেউ শোনেনি। না থাকুক, তৈরি করতে হবে। মানুষকে হতে হবে সৃষ্টিকর্তা। তা লাল বা হলদে থেকে একেবারে তো কালো টিউলিপ কেউ তৈরি করতে পারবে না। ধাপে ধাপে অগ্রসর হতে হবে। লাল থেকে ফিকে লাল, তা থেকে ফিকে বাদামি, তা থেকে গাঢ় বাদামি, আবার সেই গাঢ় বাদামি থেকে যদি ভগবানের দয়া হয় তবেই কালো টিউলিপ উৎপন্ন হবে, আশা করা যায়। কালো টিউলিপের সাধনা শুরু করেছে বেয়ারলিও। তার সুবিধা অনেক। অর্থবল আছে, বিদ্যা বুদ্ধি আছে এবং আছে অভিজ্ঞতা। গাঢ় লাল থেকে ফিকে লাল, তা থেকে ফিকে বাদামিতে পৌঁছতে তার 1 বৎসরের বেশি লাগলো না। ততদিনে বক্সটেল উপনীত হয়েছে শুধু ফিকে লালে। ক্রমাগত পিছিয়ে পড়েছে সে বেয়ারলির সঙ্গে প্রতিযোগিতায়। বক্সটেল বেশ বুঝতে পারছে
আর 6 মাসের ভিতরে বেয়ার্লির বাগানে গাঢ় বাদামি টিউলিপ জন্মাবে এবং পরের 6 মাসের ভিতরেই কালো টিউলিপ। এদিকে সে নিজে যে গতিতে অগ্রসর হচ্ছে তাতে কালো রঙে সে আর 2 বছরেও পৌঁছতে পারবে না। তার বাড়া ভাতে ছাই দিয়েতে বসেছে বেয়ার্লি। সব কিছুর উপর মেজাজ তিত হয়ে রইল বক্সটেলের। ফুলের তপস্যা একান্তই বৃথা বলে মনে হতে লাগলো। কি হবে এত পরিশ্রম করে? এমন বিনিদ্র সাধনার ফলটা কি হবে? তার পয়সা নেই, তার যন্ত্রপাতির অভাব তার। রাসায়নিক প্রক্রিয়ায় বেয়ার্লি যে পরিবর্তন 1 মাসে ঘটাতে পারে, রসায়ন দ্রব্যের অভাবে বলে বক্সটেল তা 6 মাসেও করে উঠতে পারে না। নিজের কাজে ঘেন্না ধরে গেল ওর। মনোযোগ পড়ে রইল শুধু বেয়ার্লির বাগান এবং পরীক্ষাগারের উপরে। ওখানে কালো টিউলিপের আবির্ভাবের পদধ্বনি শোনা যাচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো দূরবীন চোখে দিয়ে বক্সটেল নির্মিলেশে চেয়ে থাকে বেয়ার্লির উপরতলার বড় ঘরখানার উপরে। ওইখানে টিউলিপের ফোর সব লেফাফায় লেফাফায় বন্দি হয়ে আছে। আলমারির টানার ভিতরে সংগোপনে রক্ষিত। কাগজের উপরে ফোরগুলোর পরিচয় লেখা আছে। কোন সময় মাটিতে বসাতে হবে তাও টুকে রেখেছে বেয়ার্লি। প্রায় প্রত্যহ একবার টানা খুলে লেফাফা থেকে বার করে তার অমূল্য সম্পদগুলি মনোযোগ দিয়ে দেখে প্রত্যেকটি। শুধু বেয়ার্লিই দেখে না, দেখে বক্সটেলও। পাঁচিলের গায়ে মইয়ের উপর দাঁড়িয়ে সাইকোমরের ঝাড়ালো ডালপালার আড়ালে থেকে দূরবীনের সাহায্যে বেয়ার্লির প্রত্যেকটি অঙ্গভঙ্গি প্রত্যক্ষ করে। এমন স্পষ্টভাবে দেখতে পায় যেন সেও বেয়ার্লির ঘরে ঠিক বেয়ার্লির পাশটিতে বসে আছে। এই সময় হঠাৎ একদিন শোনা গেল কর্নেলিয়াস ডিউইট শহরে এসছেন। বেয়ার্লির ধর্মপিতা কর্নেলিয়াস ডিউইট হল্যান্ড রাষ্ট্রের কর্ণধার জন ডিউইটের কনিষ্ঠ ভ্রাতা। নিজের বাড়িতে একবার পদার্পণ করেই তিনি চলে এলেন প্রিয়পুত্র বেয়ার্লির বাড়িতে। ধর্মপুত্রকে তিনি অঙ্গজ পুত্রের চাইতেও বেশি ভালোবাসেন। ধর্মপিতা আর ধর্মপুত্রের মিলন দৃশ্য দেখবার জন্য কোনো আগ্রহী নেই বক্সটেলের। বেয়ার্লির পরীক্ষাগারে ডিউইটকে দেখে সে বিরক্তই হলো, কিন্তু উপায় নেই, ধৈর্য ধারণ করে অপেক্ষা করতেই হবে। ডিউইট চলে না গেলে তো বেয়ার্লি নিজেও কাজে হাত দিতে পারছে না। বক্সটেল জানে পরীক্ষাগারে বেয়ার্লি কাউকে ঢুকতে দেয় না, তার বুড়ি ধাই সুকে ছাড়া। দিনে একবার করে শুইয়ে ঘরে আসে, ঝাটপাট দিয়ে তক্ষুনি চলে যায়। অর্থাৎ টিউলিপ সাধনার ব্যাপারটা বেয়ার্লি বাড়ির ভৃত্যদেরও জানতে দিতে চায় না। বিবাহ তো সে করেনি, কাজেই সাধনার অগ্রগতি সম্বন্ধে গোপন সত্য রক্ষা করা তার পক্ষে অসম্ভব নয়। বেয়ার্লি তো জানে না যে তার অগ্রগতির দৈনিক পরিমাণও তারই প্রতিবেশী বক্সটেল দৈনিক জেনে নিচ্ছে। যে ব্যাপারকে সে জানে একান্ত গোপনীয় বলে তার বিন্দুমাত্রও অজ্ঞাত নেই তার এক প্রতিদ্বন্দ্বীর। যা হোক, বেয়ার্লি আর ডিউইট কথা কইছেন। সাইকোমরের আড়াল থেকে বক্সটেল তাদের প্রত্যেকটা কাজ লক্ষ্য করছে। সে দেখতে পেল একতারা কাগজ ডিউইট বেয়ার্লির হাতে সঁপে দিলেন। তর্জনী তুলে যেন বিশেষ করে সতর্ক থাকতে বললেন তাকে। বেয়ার্লি মাথা নাড়ল, বোধহয় প্রতিশ্রুতি দিল যে সে সতর্ক থাকবে। তারপর আলমারির টানা খুলে তারই ভিতর ঠেলে রেখে দিল কাগজের তারাটা। লেফাফায় লেফাফায় কোর রয়েছে সেটা নয়, তাদেরই পাশে। বক্সটেলের নজর এড়ালো না কিছুই। সে ভাবতে লাগলো, কর্নেলিয়াস ডিউইট একজন মাননীয় সরকারি কর্মচারী, রাষ্ট্রপরিচালক জন ডিউইটের আপন ভাই। টিউলিপ সম্পর্কে তার তিলমাত্র আগ্রহ নেই তা সবাই জানে। তবে এসব কী কাগজ ডিউইট রেখে গেলেন বেয়ার্লির হেফাজতে? বক্সটেলের একান্ত বিশ্বাস কাগজগুলি রাজনীতির সম্বন্ধ কোনো গোপনীয় দলিলপত্র। অন্য স্থানে রাখলে শত্রুপক্ষের হাতে পড়তে পারে, এই ভয়ে টিউলিপ বিলাসী বেয়ার্লির জিম্মায় তিনি এগুলি রেখে গেলেন। গোপনীয় দলিলপত্র নিরাপদ স্থানে সরিয়ে ফেলার প্রয়োজন সত্যিই হয়েছে ডিউইট ভাতৃযুগলের। রাজ্যের তারা সর্বেসর্বা, কিন্তু শত্রুও আছে তাদের, পরাক্রান্ত শত্রু। হল্যান্ড দেশের স্ট্যাড হোল্ডার হলেন রাজবংশীয় উইলিয়াম। ইনি পরবর্তী জীবনে তৃতীয় উইলিয়াম নামে ইংল্যান্ডের রাজাসনে আসীন হয়েছিলেন। স্ট্যাড হোল্ডার শব্দের অর্থ রাষ্ট্রনায়ক, অর্থাৎ রাজা। কিন্তু স্বৈরাচারী রাজাদের যুগ শেষ হয়েছে ইংল্যান্ডে। বহুদিন থেকেই দেশে উদ্ভব হয়েছে গণতান্ত্রিক শক্তির। আসন শক্তি বর্তমানে তাদেরই হস্তগত। রাজা হয়েও উইলিয়াম কোনো ক্ষমতার অধিকারী নন, বলা বাহুল্য। এজন্য তিনি গণতন্ত্রীদের উপর খড়গহস্ত। এই গণতন্ত্রীদের নায়ক হলেন জন ডিউইট এবং তার ভ্রাতা কর্নেলিয়াস। ফলে উইলিয়াম তাদের মর্মান্তিক শত্রু। এই উইলিয়াম তখন অপরিণত যুবক মাত্র, 22-23 বৎসর মাত্র তার বয়স। কিন্তু রাজনীতিতে তিনি এই বয়সেই ঝানু। স্বার্থের জন্য না করতে পারেন এমন কাজ পৃথিবীতে নেই। স্বার্থসিদ্ধির প্রয়োজনে তিনি কুটিলতার আশ্রয় নিতে পরাণমুখ নন, হিংস্রতায় পরিচয় দিতেও নন কুণ্ঠিত।
উইলিয়ামের প্রয়োজন গণতান্ত্রিক শক্তির ধারক ও বাহক ডিউইট ভ্রাতৃযুগলকে অপসারিত করা। উইলিয়ামের সে অভিসন্ধি যে ডিউইটদের একেবারে অজ্ঞাত তা নয়, তাই হল্যান্ডের গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য ফ্রান্সের দোর্দণ্ড প্রতাপ নিপতি চতুর্দশ লুইয়ের সঙ্গে একটা সন্ধির প্রস্তাব তারা করেছেন। এ খবর উইলিয়াম জানেন যে লুই সম্মতি দিয়েছেন এ প্রস্তাবে, এবং তার সমর সচিব কাউন্ট লুভারের সঙ্গে জন ডিউইটের পত্রালাপ চলছে সন্ধির শর্ত সাব্যস্ত করবার জন্য। উইলিয়াম এ খবর পেয়ে ভীত হয়ে পড়েছেন। সন্ধিটা হয়ে গেলে লুইয়ের সাহায্য নিয়ে জন ডিউইট বর্তমানের চেয়ে অনেক বেশি শক্তিমান হয়ে উঠবেন। উইলিয়ামের আত্মপ্রতিষ্ঠার স্বপ্নই থেকে যাবে। তিনি প্রস্তুত হলেন একটা প্রচণ্ড আঘাত হানবার জন্য। কিন্তু সদা সতর্ক উইলিয়াম নিজে অগ্রণী হয়ে ডিউইটদের অর্থাৎ গণতন্ত্রের প্রকাশ্য বিরোধিতা করবেন না। তার চরেরা রটনা করতে লাগলো যে ডিউইটেরা দেশটাকে চতুর্দশ লুইয়ের কাছে বিকিয়ে দেবার ষড়যন্ত্র করেছে। লুইয়ের সর্বগ্রাসী ক্ষুধা থেকে যদি হল্যান্ডকে বাঁচাতে হয়, ডিউইটদের অপসারিত করা একান্ত প্রয়োজন, এবং তা অবিলম্বে। স্বার্থান্বেষী হীনমতি চক্রান্তকারী কোথায় নেই, খুঁজলেই শত শত পাওয়া যায়, যে কোনো দেশে, যে কোনো যুগে। উইলিয়ামের চরেরাও একটা লোককে খুঁজে বার করল, তার নাম টাইকেলার। টাইকেলার প্রকাশ্যে অভিযোগ আনল যে ডিউইট স্ট্যাডফোল্ডার উইলিয়ামকে হত্যা করবার জন্য টাইকেলারকে প্রচুর পুরস্কারের লোভ দেখিয়েছেন। সংগঠনী প্রতিভা উইলিয়ামের অনেক বেশি। নিজে কিছুমাত্র ধরাছোঁয়ার ভিতরে না গিয়েও রাজধানী হেগ শহরে তিনি ব্যাপক উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম হলেন টাইকেলারের এই ভিত্তিহীন অভিযোগকে কেন্দ্র করে। কর্নেলিয়াসের বিচার শুরু হয়ে গেল হেগ আদালতে, এবং ভাই যখন হীন ষড়যন্ত্রের অভিযোগে কারারুদ্ধ হয়েছে, তখন নিজে রাষ্ট্রপরিচালকের পদে অধিষ্ঠিত থাকা অশোভন মনে করে জন ডিউইটি করলেন পদত্যাগ। তখন উইলিয়ামের গোপন ইঙ্গিতে বিচারকেরা নির্বাসন দণ্ডে দণ্ডিত করলেন কর্নেলিয়াস ডিউইটকে। মৃত্যুদণ্ডের আদেশ দিলেই উইলিয়াম খুশি হতেন, কিন্তু কর্নেলিয়াসকে নিরাপরাধ বুঝতে পেরে বিচারকরা অতখানি অন্যায় আর করতে রাজি হলেন না, স্বয়ং স্ট্যাডহোল্ডারের তুষ্টি সাধনের জন্যেও। তা বিচারকের গাফিলতির ত্রুটি সংশোধন করবার জন্য উইলিয়ামের অন্য হাতিয়ারের অভাব নেই। তিনি আবার সেই টাইকেলারকে নিয়োগ করলেন তার আরব্ধ কাজ সমাপ্ত করার জন্য। টাইকেলার উত্তেজনা ছড়াতে লাগলো সারা রাজধানীতে। হুজুগপ্রিয় এবং রক্তলোলুপ গুন্ডা কোথায় নেই। তাদের একত্র করে বিশাল একটা উচ্ছৃঙ্খল জনতাকে রাস্তায় টেনে নামালো টাইকেলার। যে যা অস্ত্র পেয়েছে তাই নিয়ে এই মারমুখী মানুষগুলো বুইটেনহফের দিকে ছুটল। ওই দুর্গেই কর্নেলিয়াস ডিউইট বন্দী হয়ে আছেন। কারা দুর্গের রক্ষায় নিযুক্ত সেনাদলের অধ্যক্ষ হলেন কাউন্ট টিলি। তিনি ফরাসি যোদ্ধা, হেগবাসী গুন্ডাদের আবদারে কর্ণপাত করবার লোক নন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নগর সমিতির আদেশ না পেলে তিনি বুইটেনহফের ত্রিসীমানায় ঢুকতে দেবেন না এই জনতাকে। জনতা তখন কর্নেলিয়াস ডিউইটের রক্ত দর্শনের জন্য ক্ষেপে উঠেছে। টিলির অপসারণের হুকুম আদায় করবার জন্য তারা ছুটল সেই নগর সমিতির কাছে। সমিতির এমন কি সাহস যে তারা মারমুখে এই জনতার উগ্র হিংস্র দাবিকে উপেক্ষা করবেন? সদস্যদের নিজে জীবনের আশঙ্কা নেই। টাইকেলার পরোয়ানা হাতে করে বিজয় গর্বে ফিরল বুইটেনহফের তোরণে। কাউন্ট টিলি তো আর উপায়ন্তর রইল না, তাকে তার পূর্বাট নিয়ে ছাউনিতে ফিরে যেতে হলো। ততক্ষণে দুর্গের ভেতর এক শোকাবহ ঘটনা ঘটছে। জনতা যখন নগর সমিতির কাছে গেল, একখানা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো তোরণে। তা থেকে নামলেন অন্য কেউ নয়, স্বয়ং জন ডিউইট, সেদিন পর্যন্ত যিনি রাষ্ট্রের সর্বময় নিয়ন্তা ছিলেন। আজ জন শক্তিহীন, মর্যাদাহীন, নির্বিষ ভুজঙ্গ। অন্য কেউ হলে জনতার আক্রোশের হওয়ার আগে অনেকবার চিন্তা করত, কিন্তু জন ডিউইট সে ধাতুর মানুষ নন। তিনি এসেছেন সমূহ আশঙ্কা মাথায় নিয়েও, কারণ তার ভাই রয়েছে এই কারাগারে বন্দী। তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে। এখনই কারাগার তাকে বুইটেনহফ থেকে বার করে দেবে, আর বেরিয়ে আসা মাত্র কর্নেলিয়াসকে পড়তে হবে সহস্র দুশ্মনের হিংস্র আক্রোশের মুখে। তখন তার জীবনের দাম তো এক গিল্ডারও থাকবে না। সে জীবন সংশয়ে উপস্থিত হওয়ার আগেই কর্নেলিয়াসকে দুর্গ থেকে বার করে নিয়ে শহরের বাইরে সমুদ্র তীরে নিয়ে যাওয়া প্রয়োজন। সেখানে জন একখানা বোট তৈরি রেখেছেন। সেই বোট দুই ভাইকে নিয়ে দেশান্তরে পালাবে। ধর্মাধিকরণের আদেশ পালিত হবে। জীবন রক্ষারও উপায় হবে দুই ডিউইট ভদ্রলোকের। জন প্রবেশ করলেন দুর্গে। দুর্গরক্ষী গ্রাইফাস এককালে জন ডিউইটের একান্ত বশংবদ ভৃত্য ছিলেন, কিন্তু অবস্থার বিপর্যয়ে জনই এখন গ্রাইফাসের অনুকম্পার প্রার্থী। তিনি মিষ্ট সুরে অনুরোধ করলেন, তাড়াতাড়ি আমার ভাইকে মুক্ত করে দাও গ্রাইফাস। জানোই তো তার উপর নির্বাসন দণ্ডের আদেশ হয়েছে। শুনেছি, যত শীঘ্র চলে যেতে পারেন ততই মঙ্গল।
এই বলে জনকে উপরের তলায় পাঠিয়ে দিল গ্রাইফাস। সেখানে নির্জন কক্ষে বন্দী হয়ে আছেন কর্নেলিয়াস। জনের পক্ষে সে কক্ষে প্রবেশ করা শক্ত হলো না, কারণ আদালতের রায় প্রকাশ হওয়ার পরই কক্ষদ্বারের তালা খুলে দেওয়া হয়েছে। শয্যার উপর কর্নেলিয়াস পড়ে আছেন। উত্থান শক্তি নেই, কারণ ষড়যন্ত্রের মামলায় যারা অভিযুক্ত হয় তাদের উপর দৈহিক নির্যাতন চালাবার রীতি আছে, এবং সেই রীতি যথাযথ পালিত হয়েছে এক্ষেত্রে স্ট্যাডহোল্ডার উইলিয়ামের ইঙ্গিতে। কর্নেলিয়াস অভিযোগ স্বীকার করে নেননি। সেটি স্বীকার করাবার জন্যই হয়েছে নির্যাতন। প্রাথমিক স্তরে হাত এবং পা থেঁতলে দেওয়াই নিয়ম। তারই জন্য কর্নেলিয়াসের হাত এবং পায়ে আজ ব্যান্ডেজ বাঁধা। জন ভাইয়ের অবস্থা দেখে অশ্রু সংবরণ করতে পারলেন না, কিন্তু আবেগে অভিভূত হয়ে সময় নষ্ট করবার উপায় নেই। দুই এক কথায় তিনি বুঝিয়ে দিলেন যে উভয়ের অবিলম্বে হেগ রাজধানী ত্যাগ করা আবশ্যক, না হলে উভয়েরই জীবন সংশয় হবে। কেন জীবন সংশয় হবে কেন? কর্নেলিয়াস বুঝতে পারেন না। ওই শোনো, দুর্গদ্বারে তখন জনতা আবার ফিরে এসেছে, নগর সমিতির পরোয়ানা নিয়ে। তাদের উচ্চরোল আর হিংস্র বাণী শুনে কর্নেলিয়াসের বুঝতে বাকি রইল না যে ওই জনতা তাদের রক্তপাতের জন্যই লোলুপ। তিনি অতি কষ্টে উঠে বসলেন। জন একটা কথা বললেন তখন, আমরা দেশ ত্যাগ করে যাচ্ছি, কিন্তু দেশ ত্যাগের আগে সেই দলিলটা আমাদের নষ্ট করে যাওয়া প্রয়োজন, কারণ লুভয়ের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয়েছিল সেই সম্পর্কের চিঠিপত্র। কর্নেলিয়াস চিন্তা করলেন একটু, তারপর ধীরে ধীরে বললেন, খুব সঙ্গত কথা। ওগুলো যদি আমাদের শত্রুরা হাতে পায়, অনিবার্যভাবেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হব আমরা। দেশে ফিরে আসার কোনো উপায়ই থাকবে না আর। আমার কথা ধরি না তোমার, কারণ তোমার হাতে দেশের উপকার করবার প্রভূত শক্তি এখনও সঞ্চিত আছে। হ্যাঁ, ওগুলো নিশ্চয়ই নষ্ট করে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু এখানে তো নেই সেসব কাগজপত্র। কোথায় আছে তাহলে? আছে ডার্ট নগরে, আমার ধর্মপুত্র বিয়ারলির কাছে। জন চমকে উঠলেন। বলো কি? সে নিরীহ বালকের মাথায় তুমি এই বিপজ্জনক বোঝা চাপিয়েছ? বিপজ্জনক কিসে? সে তো জানেই না ওসব কাগজ কিসের কাগজ। একটা পুলিন্দা তাকে রাখতে দিয়েছি, সে রেখে দিয়েছে। একবারও জানতে চাইনি যে ওর ভেতর কি আছে। আমিও তাকে বলিনি। কিন্তু ওগুলি বেয়ার্লির কাছে রেখে যাওয়া তো চলে না। না, তা চলে না। যাওয়ার আগে বেয়ার্লিকে আমাদের অবশ্যই বলে যাওয়া উচিত কাগজগুলি পুড়িয়ে ফেলতে। কিন্তু কি করে এখন খবর পাঠাবে? উপায় আছে। আমার ভৃত্য ক্রেইক আছে আমার সঙ্গে, তাকে একখানা চিঠি দিয়ে দাও বেয়ার্লির নামে। কিন্তু হায় ভাগ্য, তোমার হাতের যা দশা দেখছি, চিঠি লেখা তো সম্ভবই নয় তোমার পক্ষে। অসম্ভবকেও সম্ভব করতে হবে। কাগজ পেন্সিল জোগাড় করতে পারো? পেন্সিল পকেটে আছে, কিন্তু কাগজ নেই। কর্নেলিয়াসের বন্দি জীবনে একমাত্র সান্ত্বনা একখণ্ড ক্ষুদ্র বাইবেল পড়ে আছে বিছানার পাশে। জন তারই প্রথম সাদা পাতাটা ছিঁড়ে নিলেন। কর্নেলিয়াস ব্যান্ডেজ বাঁধা আঙুলে পেন্সিল ধরে লিখবার চেষ্টা করতে লাগলেন। আঙুলগুলির কাটা মাংসের উপর তিলমাত্র চামড়া নেই। পেন্সিলের চাপ পড়তেই তা থেকে রক্ত ঝরতে লাগলো। জন সে দৃশ্য দেখতে না পেরে দুই হাতে বুক চেপে ধরে চক্ষু বুঝলেন। অমানসিক মনের জোর, তাই কোনো রকমে কর্নেলিয়াস শেষ করলেন তার চিঠি। পড়তে দিলেন জনকে। জন পড়লেন, প্রিয় পুত্র কর্নেলিয়াস, তোমার কাছে যে পুলিন্দাটা রেখে এসেছিলাম সেটা পুড়িয়ে ফেলো। ওর দিকে না তাকিয়ে, ওটা না খুলে পুড়িয়ে ফেলো, যাতে ওর ভিতরের ব্যাপার চিরদিন তোমার অজ্ঞাত থাকতে পারে। এ ধরনের গোপন কথা যারা জানতে চায় তারা হয় জমালয়ের অতিথি। জন এবং কর্নেলিয়াস ডিউইটকে যদি বাঁচাতে চাও, পুলিন্দাটা এক্ষুনি পোড়াও। বিদায়। আশীর্বাদক, কর্নেলিয়াস ডিউইট। চিঠির উপর এক বিন্দু রক্ত পড়েছিল কর্নেলিয়াসের হাত থেকে। শাস্ত্রু নেত্রে সেটা মুছে ফেলে জন ডাকলেন ভৃত্য ক্রেইককে এবং তাকে বললেন, ডট শহরে গিয়ে এখনই ভ্যান বিয়ার্লি নিজের হাতে এই চিঠি দাও। এক মুহূর্ত সময় কোনো মতে নষ্ট করো না। তুমি ওই জনতার পাশ কাটিয়ে নিরাপদ স্থানে পৌঁছাবে যখন, তোমার ওই যে নাবিকের বাঁশি আছে পকেটে, ওইটি একবার বাজিয়ে দিও। বাঁশি শুনলে তবে আমরা এখান থেকে বেরোবো। একসাথে বেরুলে তোমার পিছনেও চড় লাগতে পারে। ক্রেইক ছুটে বেরিয়ে গেল। একটু পরেই শোনা গেল বাঁশি। চলৎশক্তিশূন্য কর্নেলিয়াসকে নিয়ে জন যখন সিঁড়ি দিয়ে নামছেন, সেই সময় তিনি সম্মুখে দেখলেন এক সুন্দরী তরুণীকে। সে বলল, ভ্যান ডিউইচ, সম্মুখ দরজা দিয়ে বেরোবার চেষ্টা করবেন না। ওই জনতা আপনাদের ছিঁড়ে ফেলে দেবে টুকরো টুকরো করে। তবে কি করব? হতাশার সুর জনের কণ্ঠে। পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান, বলে মেয়েটি। পিছনের দরজা কি গ্রাইফাস খুলে দেবে? কখনো না। সেই জন্য বাবার চাবির রিং থেকে আমি যে চাবিটা গোপনে খুলে রেখেছি। চলুন,
দরজা আমি খুলে দিই। অপ্রত্যাশিত এই দয়া। ডিউবিট যুগল মুগ্ধ হয়ে গেলেন। যখন আপামর সাধারণ চাইছেন তাদের রক্তদর্শন করতে, সেই মুহূর্তে কারাধ্যক্ষের কন্যা নিজে থেকে এগিয়ে আসবে তাদের রক্ষা করবার জন্য, এ যেন ভগবানের একান্ত আশীর্বাদ। তবু জন ডিউবিট সংশয়ে পড়লেন। আমরা না হয় খিড়কি দরজা দিয়ে বেরোলাম, কিন্তু আমাদের গাড়ি যে রইল দুর্গের সদর দ্বারে। বিনা গাড়িতে আমরা এ শহরের কোন রাস্তায় বেরোই যদি, বুঝতেই তো পারছো। রোজা, হ্যাঁ, এই সুন্দরী মেয়েটার নাম রোজাই বটে, বলল, অকারণ ভয় পাবেন না, আপনাদের গাড়ি খিড়কিতেই অপেক্ষা করছে। আমি আগে থাকতেই চালককে আপনার নাম করে সেই রকম নির্দেশ দিয়েছিলাম। চমৎকৃত জন ডিউবিট। এর পরোপকার প্রবৃত্তির প্রশংসা বেশি করবেন না এর প্রত্যুৎপন্নমদিত্বের, বুঝে উঠতে পারেন না। কনিষ্ঠ ডিউবিট গাঢ় স্বরে বললেন, কল্যাণী, ডিউবিটদের বড় দুঃসময়। তোমার দয়ার প্রতিদানে আজ তোমার দেওয়ার মতো তাদের কিছুই নেই। তবু আমার এই বাইবেলখানি তুমি রাখো, এটি দেখলে আমাদের কথা কখনো কখনো মনে পড়বে তোমার। রোজা কর্নেলিয়াস ডিউবিটের বাইবেলখানি গ্রহণ করল। সেই বাইবেল যার প্রথম সাদা পাতাটিতে চিঠিখানা লেখা হয়েছে ভ্যান বেয়ারলিকে। তারপর রোজা তো ওদের নিয়ে গেল পিছনের দরজায়, চাবি দিয়ে দরজা খুলে তাদের গাড়িতে চড়িয়ে দিল। তারপর দরজায় আবার তালা বন্ধ করে দুর্গের ভিতরে এসে চাবিটি নিক্ষেপ করলো এক গভীর কূপের ভিতর। নগরবাসীরা তখন ক্ষেপে উঠেছে একেবারে। দুর্গরক্ষী গ্রাইফাস তাদের দুর্গের ভিতরে ঢুকতে দিতে সাহস পাচ্ছে না, কারণ ঢুকতে দিলে তারা যে ডিউবিটদের হত্যা করবে তাতে সন্দেহ নেই, এবং হত্যা করলে তার দরুন গ্রাইফাসের উপরও যে কর্তব্যচ্যুতির অভিযোগ আসবে না পরে, এমন কথা জোর করে বলা যায় না। এই সময় হতবুদ্ধি গ্রাইফাসের সম্মুখে এসে দাঁড়ালো রোজা। মধ্যমান ব্যক্তি তৃণখণ্ডকেও আঁকড়ে ধরে। গ্রাইফাস কোনো সাহায্যের প্রত্যাশা না করেই রোজাকে বলল ব্যাকুলভাবে, রোজা, কি করি এখন বলতো? ওরা যে দরজা ভেঙে ফেলতে যাচ্ছে। ভাগে তো ভাঙুক, খুলে দিলে ওরা ডিউইটদের খুন করবে, বলল রোজা। সে প্রকাশ করতে রাজি নয় এখনও যে ডিউইটরা ইতিপূর্বেই দুর্গ থেকে বেরিয়ে পড়েছে, এবং বেরিয়ে পড়বার পথ করে দিয়েছে তাদের আর কেউ নয়, স্বয়ং রোজাই। গ্রাইফাস রেগে গেল। ভাঙে তো ভাঙুক, আমি যে ওদের দরজা খুলে দিচ্ছি না, এর দরুন ওরা আমাকে খুন করবে না? ধরতে পারলে তো চলো, আমরা দুর্গের গুপ্ত কক্ষে লুকোই। ও ঘরের অস্তিত্বের কথা ওই বর্বরের দলের জানবার কথা নয়। রোজার পরামর্শ পছন্দ হলো গ্রাইফাসের। মেয়ের উপর বিশ্বাস স্নেহ না থাকলেও এই মুহূর্তে তার সাপ মাথার প্রশংসা না করে সে পারল না। ওরা লুকোলো, এবং ঠিক সেই সময় দুর্গের সিংহদ্বার ভেঙে পড়ল ঘোর শব্দে। জলস্রোতের মতো জনস্রোত দুটোয় ঢুকল দানবের মতো চিৎকার করতে করতে। আর 2 মিনিট পরেই কর্নেলিয়াসের কারাধ্যক্ষের জানলায় দাঁড়িয়ে নিষ্ফল আক্রোশ হাত পা ছুটতে ছুটতে চেঁচিয়ে উঠল টাইকেলার, পালিয়েছে, বেইমানিরা পালিয়েছে, বিদ্রোহী দুটো ফাঁকি দিয়েছে আমাদের। সে কি প্রচণ্ড বিক্ষোভ! দুর্গের সম্মুখে যে বিশাল জনতা সমবেত হয়েছিল বিদ্রোহী ডিউইটদের ফাঁসিতে লটকাবার জন্য, তাদের ক্রুদ্ধ গর্জনে আকাশ ফেটে যেতে লাগলো। সেই জনতার পিছনে, কিন্তু খুব দূরে নয়, একটা বাড়ির দরজার আড়ালে নিজেদের অর্ধেক লুকিয়ে দাঁড়িয়ে আছে 2টি মানুষ। একটি মধ্যবয়স্ক, তার পরিধানের সামরিক পরিচ্ছদ; অন্যটি নবীন যুবক, পরিধানের সাধারণ নাগরিকের দরিদ্র সজ্জা। সামরিক কর্মচারীটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন একটা। যাক, পালিয়েছেন তাহলে সময় থাকতে। তার সঙ্গী যুবক গভীরভাবে বললেন, দুর্গ থেকে পালানো সহজ, নগর থেকে পালানো অত সহজ না হতে পারে। সে কি মহারাজ, কেন? প্রশ্ন করলেন ক্যাপ্টেন। মহারাজ অর্থাৎ স্ট্যাড হোল্ডার উইলিয়াম অবিচলিত গাম্ভীর্যের সঙ্গে উত্তর করলেন, নগরের দরজাগুলো বন্ধও তো থাকতে পারে। নগরের দরজা কেন বন্ধ থাকবে? অবাক হয়ে প্রশ্ন করেন ক্যাপ্টেন। নগরের কোনো দরজাই তো দিনের বেলা কখনো বন্ধ হয় না। হয় না বটে, আজ হয়ে থাকতে পারে, কিন্তু কেন, কার আদেশে বন্ধ হবে? যুবক অসহিষ্ণুভাবে বলে উঠলেন, অত শত জানি না, তবে কখনো যা হয় না তাও সময়ে সময়ে হয়ে বসে, আর তখনই মোড় ফিরে যায় ইতিহাসের গতি। ততক্ষণে ডিউইটদের গাড়ি সোজা ছুটে গিয়ে প্রথম তোরণ টলহেকে পৌঁছেছে। হঠাৎ গাড়ির গতিরোধ হলো। ভিতর থেকে জন ডাকলেন, গাড়ি থামালে কেন? চালক ভীতত্রস্ত কম্পমান কণ্ঠে উত্তর দিল, গেট বন্ধ মালিক। বন্ধ? জন ডিউইট যেন আকাশ থেকে বললেন, দিনের বেলায় দরজা বন্ধ? তাকিয়ে দেখুন মালিক। জন দরজা খুলে তাকিয়ে দেখলেন গেট সত্যিই বন্ধ। তিনি নেমে গিয়ে দ্বাররক্ষীকে ডেকে বললেন, দরজাটা খোলো ভাই। দরজা খুলতে বলা সোজা, লোকটা তিক্ত স্বরে বলল, কিন্তু চাবি হাতে না থাকলে কেমন করে খোলা যায় বলতে পারেন? চাবি হাতে নেই। কোথায় গেল চাবি? নিয়ে গেছে। নিয়ে গেছে? কে নিয়ে গেল? ঘনায়মান বিষাদের মুখেও পরম বিস্ময়ের সুর ফোটে জনের মুখে।
নিয়ে গেছে যারা নিতে পারে। আমি আপনাকে চিনেছি মহান ডিউবিট, কিন্তু চাবি সত্যিই নেই। থাকলে ওদের আদেশ অমান্য করেও আমি আপনাকে দরজা খুলে দিতাম। কিংকর্তব্য বিমূঢ় হতাশ জনমিট। টলহেক দ্বারের ওপেটেই সমুদ্রের জেটি, আর সেই জেটিতে ডিউবিটদের জন্য বোট বাঁধা রয়েছে। দরজা খোলা পেলে 5 মিনিটের মধ্যে তারা মুক্ত সমুদ্রে ভাসতে পারেন, উধাও হয়ে যেতে পারেন স্বাধীনতার নিরাপত্তার অভিমুখে। কিন্তু উপায় নেই, টলহেক বন্ধ। অন্য দ্বার খোলা যদি বা পাওয়া যায়, তা দিয়ে বেরিয়ে সমুদ্রের তীরে তীরে আকার টলহেকের জেটিতে এসে বোট ধরা বহু সময়ের দরকার। অত সময় কি আছে তাদের? নেই। তা জেনেও জন আদেশ দিলেন, অন্য দ্বারের দিকে চলো কোচম্যান। চলল গাড়ি। কিন্তু গাড়ির গতিবিধি ইতিমধ্যে একটা মদ চোলাইওয়ালার সন্দেহ উদ্রেক করেছে। সে এতক্ষণ বুইটেন হবে যেতে পারেনি কর্নেলিয়াসকে ফাঁসিতে লটকাবার জন্য, কারণ হাতে জরুরি কাজ ছিল। ছটফট করছিল সে। অবশেষে কাজ সমাধা করে দোকানের ঝাঁপ সবে বন্ধ করেছে, রাস্তায় নেমেছে হত্যা উৎসবে যোগ দেবার জন্য। এমন সময় সে দেখল গাড়ির জানলাতে যে মুখখানা দেখা যায়, ও কি জন ডিউইটের মুখ নয়? সে আরও 2-1জনকে ডেকে দেখালো। গাড়ি ছুটেছে অন্য দ্বারের দিকে। বন্ধ, বন্ধ, সব বন্ধ। গাড়ি সেখান থেকেও ফিরেছে। কোচম্যান জানতে চাইছে তৃতীয় কোনো দ্বারের দিকে আবারও গাড়ি ছোটাবে কিনা। এমন সময় কাতারে কাতারে লোক কোথা থেকে এসে যে সম্মুখের রাস্তা আগলে দাঁড়ালো, ডিউইটরা বুঝতেই পারলেন না। কি দানবীয় উল্লাস সেই হাজার হাজার নরপশুর! গাড়ি ঘিরে ফেলল তারা, টেনে নামালো ডিউইট ভাতৃযুগলকে। একটা লোহার ডান্ডা দিয়ে সজোরে আঘাত করলো কর্নেলিয়াসের মাথায়। একসাথে অনেকগুলো ছোড়া বিঁধে গেল জনের সারা অঙ্গে। দুটো দেহ থেকে টুকরো টুকরো করে মাংস কেটে নিল পিশাচেরা। তারপর কঙ্কাল দুটোকে হিঁচড়ে টানতে টানতে নিয়ে চলল বুইটেন হাবের দিকে। সেখানে দুর্গের সম্মুখের ফাঁসি কাঠে ওদেরকে লটকে দেওয়া হবে উপর দিকে পা করে। টলহেক তরুণের স্টট ডেলভার উইলিয়াম তখন দ্বার রক্ষকের হাতে ফিরিয়ে দিচ্ছেন দ্বারের চাবি। ডার্ট শহরের যুগল টিউলিপ কারবারির খবর এবার নেওয়া যাক। হায় ভ্যান বেয়ারলি! সংসার পৃথিবী সব ভুলে বেচারি তার ফুলের চাষ নিয়ে মশগুল হয়ে রয়েছে। রাজধানীতে যে এমন সব মহামারী বিপর্যয় কাণ্ড হয়ে গেছে, তার কোনো খবরই সে রাখে না। কিন্তু বক্সটেল, সে উভচর। টিউলিপ চাষ করতে বসেছে বলে সে যে রাজনীতির সংস্রব ত্যাগ করবে, এমন কি কথা? হল্যান্ডে যে রাজনীতির মঞ্চে একটা পট পরিবর্তন হতে যাচ্ছে, তা সে অনেক আগেই টের পেয়েছে, এবং একটা চোখ একটা কান নিয়মিতভাবে ফেলে রেখেছে সেই নেপথ্য পানে। ফলে সে আগে থেকেই বুঝতে পেরেছিল যে ডিউইটদের পতন অবশ্যম্ভাবী। কর্নেলিয়াস ডিউইটের প্রাণদণ্ড যদি নাও হয়, যাবজ্জীবন কারাদণ্ড বা নির্বাসন তো হবেই, এবং ক্ষমতার উচ্চতম শিখর থেকে ডিউইট ভ্রাতৃদ্বয় যে একেবারে চরম অধঃপতনের গহ্বরে বিলীন হবেই, সে বিষয়ে সে কিছুদিন ধরেই হয়ে আছে সুনিশ্চিত। শুধু নিশ্চিত হয়ে বসে নেই বক্সটেল, সে গভীরভাবে চিন্তা করেছে। কর্নেলিয়াস ডিউইটের যদি পতন হয়, কর্নেলিয়াস ভ্যান বেয়ারলিরও কি পতন সেই সঙ্গে ঘটানো যায় না? ধর্মপিতা এবং ধর্মপুত্র, নিবিড় স্নেহের সম্পর্ক দুজনকে একসঙ্গে গেঁথে দেওয়ার একটা সূত্র আবিষ্কার করা এতই কি শক্ত কাজ? ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল ওর। বক্সটেলের চোখের উপরেই একটা ঘটনা ঘটেছিল। একতারা কাগজ অতি গোপনে কর্নেলিয়াস ডিউইট রেখে গিয়েছিল কর্নেলিয়াস ভ্যান বেয়ারলির কাছে। তখনই সন্দেহ হয়েছিল বক্সটেলের, কাগজগুলি রাজনীতি সম্পর্কিত না হয়ে যায় না। তখন ও নিয়ে হইচই করবার মতো ক্ষেত্র প্রস্তুত ছিল না। কিন্তু আজ লাঞ্ছিত দণ্ডিত ডিউইটদের সঙ্গে ভ্যান বেয়ারলির নাম জড়িয়ে রাজদ্বারে যদি অভিযোগ আনা যায়, তার কি কিছুমাত্র ফল হবে না? হবেই। অতঃপর বক্সটেল চিঠি লিখতে বসল, বেনামি চিঠি। কিন্তু কাগজগুলি কোন জায়গায়, আলমারির কোন তাকে, কোন খুবড়িতে লুকায়িত আছে, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিল তার। এই বর্ণনায় খুঁটিনাটি দেখলে কেউ খবরটাকে বাজে বলে উড়িয়ে দিতে পারবে না। একবার সত্যাসত্য নির্ধারণের জন্য তদন্ত আসবেই, আর তা যদি আসে তাহলেই বক্সটেলের কার্যসিদ্ধি, বামাল ধরা পড়বেই, এবং তা হলো বেয়ারলির ধ্বংস। বেয়ারলিকে ধ্বংস করলে বক্সটেলের লাভ আছে বই কি। দারিদ্র্যের জন্যও বটে, অখণ্ড মনোযোগটা ভ্যান বেয়ারলির কার্যক্রমের উপর নিবদ্ধ রাখতে হয়েছে বলেও বটে। নিজে বক্সটেল কালের টিউলিপ সৃষ্টির ব্যাপারে বড় বেশি অগ্রসর হতে পারেনি, কিন্তু বেয়ারলির অগ্রগতি সে দৈনন্দিন লক্ষ্য করছে। সে অগ্রগতি অব্যাহত রয়েছে এখনও পর্যন্ত। এখন যে স্তরে পৌঁছেছে সেই অগ্রগতি তাকে অনায়াসেই সিদ্ধির সন্ধিক্ষণ বলা যেতে পারে। অর্থাৎ গাঢ় বাদামি টিউলিপের যে কোর সেদিন তুলেছে বেয়ারলি, তা থেকে অতঃপর কালো টিউলিপের আবির্ভাব অবশ্যম্ভাবী বলেই বক্সটেল বিশ্বাস করে। এ সময়
এই সন্ধিক্ষণে বেয়ার্লিকেই যদি অপসারিত করা যায় তার কর্মক্ষেত্র থেকে, সে কিছু আর তার ফুলের কোষ সঙ্গে নিয়ে যাবার চিন্তা করবে না, বা তার সুযোগও পাবে না। তারপর সে যখন কারা প্রাচীরের আড়ালে সমাধিস্থ হবে, বক্সটেল শুধু মইটি বেয়ে বেয়ার্লির বাগানে নেমে যাবে এবং আলগা মাটির ভিতর হাতড়ে কালো টিউলিপের কোড়গুলি তুলে নিয়ে আসবে। বেয়ার্লির কোড় থেকে কালক্রমে গজিয়ে উঠবে বক্সটেলের কালো টিউলিপ। ভাবতে ভাবতে মাথা গরম হয়ে ওঠে। উত্তপ্ত মস্তিষ্কে রাস্তায় ছুটে বেরিয়ে এসে ডাকে চিঠি ফেলে আসে বক্সটেল। এসব হলো কয়েকদিন পূর্বের কথা। সেদিন উপরের ঘরে বসে বেয়ার্লি তার কালো টিউলিপের কোড়গুলির দিকে সস্নেহে তাকিয়ে আছে। এখনও এগুলি মাটিতে বসাবার উপযুক্ত সময় আসেনি। সে সময় এলেই বেয়ার্লি এদের বাগানে বসাবে এবং সতর্ক পাহারায় রাখবে, যতদিন না সাধের কালো টিউলিপ আত্মপ্রকাশ করে তার বাগানে। তারপর সে কি গৌরব! 1,00,000 গিল্ডার পুরস্কারের কথা সে বেশি ভাবছে না। পৃথিবীর ফুলচর্চার ইতিহাসে ভ্যান বেয়ার্লির নাম স্থায়ীভাবে সম্মানের আসন অধিকার করে থাকবে। কালো টিউলিপের পরিচয়ই হবে বেয়ার্লিয়ানসিস টিউলিপ বলে। এই সুখ স্বপ্নেই সে বিভোর। 3টি কোড় তার হাতে, কালো টিউলিপের কোড় 3টি। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ, কে যেন ছুটে আসছে। ব্যস্তভাবে ধাত্রী সু কাউকে যেন বলছে, ও ঘরে ঢুকো না, ও ঘরে ঢুকো না, ও ঘরে ঢোকা মালিকের নিষেধ। এক অপরিচিত পুরুষ কণ্ঠ অতি উত্তেজিত উত্তর এলো, নিষেধ শুনলে তো চলবে না, এ যে জীবন মৃত্যুর প্রশ্ন। সঙ্গে সঙ্গে সুকে ঠেলে সরিয়ে দিয়ে কে যেন দড়াম করে দরজা খুলে ফেলল এবং হুড়মুড় করে ঢুকে পড়ল ঘরের ভিতর। কে এলো, কী জন্য এলো, সে চিন্তা বেয়ার্লির নয়। সে রেগেই আগুন। সাধকের তপভঙ্গ হলে তার ত্রিনেত্র থেকে ছোটে রুদ্রানল, যেখানে কারো প্রবেশ সে বরদাস্ত করে না। কি স্পর্ধা এই অজানা অচেনা লোকটা সেখানে এসে ঢোকে! সে লাফিয়ে উঠল একেবারে অনধিকার প্রবেশকারীর সম্মুখীন হবার জন্য। আর এমনি দুর্দৈব, লাফিয়ে উঠতে গিয়েই তার হাত থেকে কালো টিউলিপের কোড় 3টে ফসকে এদিক ওদিক ছিটকে পড়ল। হায় হায় হায়, কে এলো, কেন এলো দেখবার বা প্রশ্ন করবার কথা ভুলেই গেল ভ্যান বেয়ার্লি। ত্রস্ত ব্যস্ত হয়ে সে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। সোফার তলায়, ডেস্কের তলায় হাত দিয়ে দিয়ে সে মহামূল্য কোড় 3টি খুঁজতে লাগলো। এই যে একটা পাওয়া গেল। যে লোক ঢুকেছিল সে নতজানু বেয়ার্লির নাকের ডগায় একখানা কাগজে গিয়ে দিল। পড়ুন, এক্ষুনি পড়ুন। কেন, কি কি? আ মারিয়ে দেবে যে কোর্টটাকে। সরো সরো সরো, কে তুমি? আমি ক্রেইক, এক্ষুনি পড়ুন, চিঠি এক্ষুনি পড়ুন। পড়বো পড়বো, তুমি সরো এখন। এই যে ক্রেইক মনে পড়ি করেও পড়ছে না ভ্যান বেয়ার্লির। ওই যে দ্বিতীয় কোটটা তুলে আনবার জন্য সে হাত বাড়িয়েছে সবে, ক্রেইক আর দাঁড়াতে পারল না। সে তো জানে এই মুহূর্তের সময় তার নিজের পক্ষে কত মূল্যবান। সে ছুটে পালিয়েছে হেগ থেকে। দেখেই এসছে হেগ জনতার ভয়াল হিংস্র মূর্তি। ডিউইড ভ্রাতারা যে এতক্ষণে বেঁচে নেই তা সে নিশ্চিত বলেই ধরে নিয়েছে। সে নিজে জন ডিউইটের বিশ্বস্ত ভৃত্য। ধরা পড়লে এই অরাজক রাজত্বে তার জীবনের দাম এখন কানাকড়িও নয়, তাও সে নিশ্চিত জানে। কর্তব্যবুদ্ধি যদি তার এতটুকু কম হতো তাহলে সে ডার্টে এসে জীবন বিপন্ন করতো না। এখানে না এসে ইংল্যান্ডের কোনো জাহাজে উঠলে এতক্ষণ সে নিজে নিরাপদ হতে পারত। কিন্তু একান্ত কর্তব্যনিষ্ঠ সে, তাই নিজের জীবনের উপর প্রচণ্ড ঝুঁকি নিয়েও সে প্রভুর শেষ আদেশ পালন করতে ছুটে এসেছে। কিন্তু সে কাজ শেষ হয়েছে তার। ডিউইটের চিঠি সে পৌঁছে দিয়েছে ভ্যান বেয়ার্লির নিজের হাতে। বলেছে তাকে এক্ষুনি পড়তে। তার দায়িত্ব শেষ হয়েছে। এখন সে যদি নিজের প্রাণ বাঁচাবার চেষ্টা করে তাকে ধর্মত লোককে দোষ দেবে না কেউ। সে ছুটে বেরুলো ঘর থেকে। বেরুতে বেরুতেও বারবার চিৎকার করে বলে গেল, এক্ষুনি পড়ুন, এক্ষুনি পড়ুন। পড়ছি পড়ছি বলতে বলতে তখনও সোফার তলায় হাত রাখছে বেয়ার্লি। দুটো কোড় এসে গিয়েছে তার হাতে। আরেকটিও ওই দেখা যায় ডেস্কের পাশটায়। হাত বাড়িয়েছে বেয়ার্লি। একই আবার একই শব্দ সিঁড়িতে, ধূপধাপ ধূপধাপ। এবার যেন অনেক লোকের পায়ের শব্দ একসাথে। এদেশ কি অরাজক হলো? নিজের বাড়িতেও লোক নিশ্চিন্ত থাকতে পারবে না। সে একান্ত ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়ালো কারণ তৃতীয় কোটটিও তার হস্তগত হয়েছে। একটা চিৎকার, সুর চিৎকারে দরজা খুলে গেল ধরাম করে। চারদিকে চাইতে লাগলো বেয়ার্লি। আলমারি খুলে কোটগুলি নিরাপদ স্থানে রাখার সময় নেই আর। এখন তো গোপনীয় এই বস্তুগুলো যাতে বাইরের লোকের দৃষ্টিপথে না পড়ে তা যে করতেই হবে। এই যে এক টুকরো কাগজ পড়ে আছে মেঝেতে। কোট 3টি সেই কাগজ জড়িয়ে সে তাড়াতাড়ি জামার ভিতরের পকেটে চালান করে দিল। কাগজখানা যে ক্রেইকের সেই চিঠি তা তার মনে পড়ল না। একদল সৈন্য প্রবেশ করল কর্নেলিয়াসের কক্ষে। তাদের আগে আগে রাজজনক রাজপুরুষ। এই রাজপুরুষটি ভ্যান বেয়ার্লিকে বিলক্ষণ চেনেন। তবু তিনি মামুলি রীতি অনুযায়ী প্রশ্ন করলেন, আপনি কি ডাক্তার কর্নেলিয়াস ভ্যান বেয়ার্লি? নমস্কার করে বেয়ার্লি বলল, আমি সেই লোক, এবং ভ্যান স্পেন মহাশয় আপনি সে কথা ভালো রকমই জানেন। তাই যদি হয় তবে রাজদ্রোহমূলক যেসব কাগজ আপনার কাছে আছে তা আমাদের হাতে সমর্পণ করুন।
রাজদ্রোহমূলক কাগজ। হতবুদ্ধির মতো শুধু আবৃত্তি করল ওই কথাটাই কর্নেলিয়াস। দয়া করে অবাক হবার ভান করবেন না মশাই। ভ্যান স্পেন, আমি শপথ করে বলছি আমি বিন্দুমাত্র বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন আমার কাছে। আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে। সেই কাগজগুলো আমার চাই। এই কর্নেলিয়াস ডিউবিট যা গত জানুয়ারি মাসে আপনার কাছে রেখে গিয়েছিল। এইবার কর্নেলিয়াস যেন আলো দেখতে পেয়েছে। তার মুখের ভাবান্তর লক্ষ্য করে ভ্যান স্পেন বলে উঠল, মনে পড়ছে না? সত্যিই পড়ছে মনে, কিন্তু রাজদ্রোহ কী বলছেন? ও জাতীয় কাগজ তো সেসব নয়। আপনি তাহলে অস্বীকার করছেন? নিশ্চয়ই করছি। ম্যাজিস্ট্রেট ঘুরে ঘুরে চারদিক দেখে নিলেন তাড়াতাড়ি। আপনার ফুলের কোর রাখার ঘর কোনটি? যে ঘরে আপনি এই মুহূর্তে রয়েছেন সেইটাই। হাতে একতারা কাগজ ভ্যান স্পেনের। তারই সব উপকার কাগজ থেকে কি যেন তিনি পড়ে নিলেন। তারপর দৃঢ় প্রত্যয়ের সুরে বললেন, বেশ বেশ, কাগজগুলি আমাকে দেবেন কি না ভ্যান বেয়ারলি? কী করে দেবো ভ্যান স্পেন? আমার সম্পত্তি তো নয় সেগুলি। আমার কাছে গচ্ছিত আছে এইমাত্র। গচ্ছিত বস্তুতে তো হাত দিতে নেই। ডক্টর কর্নেলিয়াস, রাষ্ট্রের নামে আমি আদেশ করছি, এই টার্নটি খুলে ওর ভিতরকার কাগজগুলি আমাকে দিয়ে দিন। ম্যাজিস্ট্রেট তৃতীয় টানাটার দিকে আঙুল নির্দেশ করলেন। সত্যি এই টানাটিতেই কর্নেলিয়াস ডিউইটের কাগজপত্র রয়েছে। পুলিশ যে খাঁটি খবরই পেয়েছে, বেয়ার্লির সন্দেহ রইল না আর। দেবেন না তাহলে? কর্নেলিয়াসকে নিশ্চল হতবুদ্ধিবৎ দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাজিস্ট্রেট বললেন, তাহলে আমি নিজেই নেব। টানাটা টেনে খুলে ফেললেন ভ্যান স্পেন। প্রায় 20টি কন্দ বেরুলো, সাবধানে সাজানো, প্রত্যেকটির সঙ্গে একটা টিকির কাঁথা। এদের পিছন থেকে বেরুলো সেই কাগজের পুলিন্দা। ডিউবিট দিয়ে যাবার পর যেভাবে ভ্যান বেয়ার্লি সেটা রেখে দিয়েছিলেন, সেইখানেই রয়েছে, সেইভাবেই। ম্যাজিস্ট্রেট পুলিন্দার শিলমোহর ভেঙে ফেলে কাগজগুলির উপর তাড়াতাড়ি একবার চোখ বুলিয়ে নিলেন। ঠিক কী ধরনের কাগজ এগুলি তা বুঝতে 1 মিনিটও তার দেরি হলো না। সঙ্গে সঙ্গেই তার ভাবান্তর। বজ্রকঠোর কণ্ঠে তিনি বললেন, ঠিক খবরই পেয়েছি আমরা। ঠিক খবর মানে? ভ্যান বেয়ারলি, আর ভান করা বৃথা। চলে আসুন আমার সঙ্গে। আপনার সঙ্গে? সে কি? হ্যাঁ, রাষ্ট্রের নামে আমি গ্রেপ্তার করছি আপনাকে। তখনও পর্যন্ত স্ট্যাট হোল্ডারের নামে বন্দি করবার প্রথা চালু হয়নি। গ্রেপ্তার? কিন্তু কি করেছি আমি? আর্তনাদের মতো শোনায় বেয়ার্লি প্রশ্ন। সে কথা বলবার ভার আমার উপর নয়। বিচারকের সম্মুখে বলবেন আপনার যা বলবার আছে। কোথায়? কোথাকার বিচারক? হেগ রাজধানীর। ধাত্রী তখন মূর্ছা গিয়েছে। বৃত্তেরা অশ্রুমোচন করছে। সবাইকে ফেলে রেখে ভ্যান বেয়ার্লি ম্যাজিস্ট্রেটের অনুসরণ করে বাড়ির বাইরে চলে এলো। তাকে রাজবন্দী হিসেবে গাড়িতে পুরে ভ্যান স্পেন দ্রুত বেগে গাড়ি ছোটালেন রাজধানীর দিকে। বক্সটেল ঠিকই হিসেব করেছে। সে যা ধারণা করেছিল হুবহু তাই ঘটছে। বেয়ার্লি যেদিন গ্রেপ্তার হয়ে হেগ চলে গেল, সেদিন তার শোকাহত ভৃত্যদের আর কথা মনে রইল না যে প্রভুর অতি প্রিয় ফুলবাগানে এখনও পাহারা দেবার দরকার আছে। রাত্রি এলো। রাত্রি গভীর হলো। বক্সটেল মই বেয়ে উঠল গিয়ে দেয়ালের মাথায়, সাইকামোর গাছের আড়ালে। রাত 12টা বাজল। বেয়ার্লির বাগান অন্ধকার, বাড়ি অন্ধকার, নিস্তব্ধ চারিধার। বক্সটেল সাহস সঞ্চয় করল। নিজের বাগানের দিক থেকে মই তুলে এনে বেয়ার্লির বাগান নামিয়ে দিল। তারপর নিজে নামল। ঠিক কোনখানে কালো টিউলিপের কোর পোতা রয়েছে তা বক্সটেলের নখদর্পণে। নিজের চোখে সে যে বেয়ার্লিকে পুঁততে দেখেছিল। সে দ্রুত সেই স্থানটির দিকে এগিয়ে গেল। অবশ্য চষা মাটিতে পা যাতে না পড়ে, পায়ের দাগ যাতে কোথাও না হয় সেদিকে দৃষ্টি রেখে। সুরকির রাস্তার উপর হাঁটছে সে। ঠিক জায়গায় পৌঁছে চষা মাটির ভিতর সে হাত ঢুকিয়ে দিল। হাতড়াতে লাগলো। না, হাতে কিছুই ঠেকে না। ভুল হয়েছে নিশ্চয়ই। হাতড়াতে লাগলো কাছাকাছি। কিছুই না। কপালে ঘাম দেখা দিয়েছে বক্সটেলের। হাতড়াচ্ছে ডান দিকে, কিছু না। হাতড়াচ্ছে বাঁ দিকে, তবু কিছু না। হাতড়াচ্ছে সম্মুখ পানে, হাতড়াচ্ছে পিছন পানে, কোথাও কিছুই না। সে পাগল হয়ে যাচ্ছে যেন। বুঝতে পারছে সেই দিনই সকালে মাটি থেকে কোর তুলে নিয়ে গিয়েছে বেয়ার্লি। বুঝতে পেরেও তবু বক্সটেল কিছুতেই সেখান থেকে বেরোতে পারে না। পাবে না জেনেও হাত দিয়ে 10 স্কোয়ার ফিট জায়গা সে খুঁড়ে ফেলল। না, এবার নিঃসন্দেহ। দুর্ভাগা বক্সটেল। কোচ স্থানান্তরিত হয়েছে, এতে আর সন্দেহ নেই। ক্রোধে উন্মাদের মতো সে মই বেয়ে দেয়ালে উঠল, মই ঠেলে টুলে ফেলল। মইও পিঠে নামালো। মই বেয়ে মাটিতে নামলো। মইখানা দরাম করে মাটিতে ফেলে দিল। নিজের ঘরে উঠতে উঠতে হঠাৎ মাথায় এলো তার, হতাশ হবার তো কোনো কারণ নেই। ফুলের কোর বাগানে যখন নেই, তখন তার ফুলের ঘরে নিশ্চয়ই আছে। জানলা ও তো বাইরে থেকেও খোলা যাবে। চাই কেবল একখানা লম্বা মই, যাতে দোতলার জানলার নাগাল পাওয়া যাবে। তত বড় মই তার নিজের নেই। রাস্তার একখানা বাড়ি মেরামত হচ্ছে বক্সটেল দেখেছে। মিস্ত্রিদের বড় মই একখানা আছে সেখানে।
দেখেছে তাও আছে, অর্থাৎ সন্ধ্যাবেলাতেও ছিল। কাজ শেষ করে মিস্ত্রিরা যদি ঘাড়ে করে না গিয়ে থাকে তাহলে এখনও আছে। উপরের ঘরে আর উঠল না বক্সটেল, নেমে রাস্তায় ছুটল। আছে, আছে সেময়। অশেষ পরিশ্রমে সেখানে ঠেলে নিয়ে এলো নিজের বাড়িতে, বাগানের ভিতর। বাগান থেকে দেয়ালের মাথা, দেয়াল থেকে বাগান, বাগান থেকে বেয়ালির বাড়ি। ওহ, কি ঘোরতর মেহনত! অবশেষে বেয়ালির ফুলের ঘরে জানলায় খাড়া করা হলো সেই লম্বা মই। মই বেয়ে উঠে বাইরে থেকেই জানলা খুলে ফেলা, তাও হলো। শোকাহত বৃত্তেরা ঘুমোচ্ছে দেখো। ঘরের ভিতরে ঢুকেছে বক্সটেল। বেয়ালির ফুলের কোড় কোথায় থাকে তা সে হাজারবার দূরবীন দিয়ে দেখেছে। টানা খুলে ফেলে হাতড়াতে লাগলো। আধারি লণ্ঠন একটা সে সঙ্গে এনেছে। ফুলের কোড় বেরিয়েছে গাদা গাদা। লাল টিউলিপের কোড়, হলদে টিউলিপের কোড়, বাদামি টিউলিপের কোড়। টিকিটে লেখা আছে প্রত্যেকটা কোড়ের পরিচয়, কী মাসে কোন তারিখে মাটিতে বসাতে হবে, কোনটা লেখা আছে তাও সব আছে। নেই কেবল কালো টিউলিপের কোড়। নেই, কোথাও নেই। তন্ন তন্ন করে একবার, দুইবার, তিনবার করে সমস্ত ঘরটা বক্সটেল পরীক্ষা করলো। অবশেষে নিজের মনের সে স্বীকার করতে বাধ্য হলো, নেই, কালো টিউলিপের কোড় এখানেও নেই, বাগানে নেই, ঘরে নেই, তাহলে কোথায় গেল? অনিবার্য সিদ্ধান্ত, পাঁচড়ার হাড়ের চেয়ে প্রিয় বস্তু ওই কালো টিউলিপের কোড় বেয়ালির সঙ্গেই নিয়ে গিয়েছে। সেই বুইটনহাফ কারাদুর্গ, সেই কক্ষ যেখানে কর্নেলিয়াস ডিউইটকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আজ সেই কক্ষেই আবদ্ধ করা হলো আরেক কর্নেলিয়াসকে। এ হলো কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি। এর পরিচয় পেয়েই বর্বর গ্রাইফাস বিদ্রুপ করে বলেছিল, ধর্মপিতার কক্ষেই ধর্মপুত্রের জায়গা করে দেওয়া যাক, কর্নেলিয়াসদের নিজস্ব হয়ে থাকুক ও ঘরটা। রাত তখন প্রায় দুপুর। আগে আগে সশস্ত্র প্রহরী সিঁড়ি ভেঙে দ্বিতলে উঠছে। তাদের পিছনে চাবি হাতে গ্রাইফাস, তারও পিছনে ভ্যান বেয়ারলি। সর্বপশ্চাতে আসছে আরও কয়েকটি সন্ত্রী। বেয়ারলি এই ভাগ্য বিপর্যয়ে হতবুদ্ধি হয়ে গিয়েছে যেন। যা ঘটেছে তার আসন্ন ফলাফল যে কতদূর মর্মান্তিক, ভয়াবহ হতে পারে তা যেন ঠিক সে মাথায় আনতে পারছে না। এখনও তার মনোযোগের 12 আনা পড়ে আছে তার সাধনার ধন কালো টিউলিপের উপর। পকেটে আছে কাগজে জড়ানো 3টে মহামূল্য কোড়। থেকে থেকে পকেটে হাত দিয়ে দেখছে সেগুলি নিরাপদে আছে কিনা। টিউলিপের কথা ভাবতেই বুঝি সিঁড়িতে উঠছিল ভ্যান বেয়ারলি। হঠাৎ বাঁদিকে খুট করে একটু শব্দ হলো। শব্দ সামান্য, অন্যমনস্ক ব্যক্তির কানে না গেলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না, কিন্তু ভবিতব্যের বিধানকে অন্যথা করবে। অন্যমনস্ক বেয়ারলিও ফিরে তাকালো সেই সামান্য শব্দে। তার 3 সিঁড়ি নিচে একটা অনতি প্রশস্ত চাতাল। সেই চাতালের ধারে একটি দরজা খুলে গিয়েছে। গ্রাইফাসের ব্যক্তিগত বাসস্থানের দরজা ওটা। সেই দ্বারপথে একটি পদ্মফুল ফুটে আছে যেন। রোজা দাঁড়িয়ে আছে একটি মোমবাতি হাতে করে। মোমের আলো ঠিক তার মুখের উপরেই পড়েছে, বাকি দেহটা রয়েছে অন্ধকারে। ভ্যান বেয়ারলি ফিরে তাকিয়েই দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো। তার আর চলৎ শক্তি রইল না। স্থানকালও যেন ভুল হয়ে গেল তার। কি অপূর্ব সুন্দর লাগলো সেই মুখখানি। ঘনায়মান আধারে একটি জ্যোতির গোলক, দুটি চোখে কি অনির্বচনীয় করুণা। রোজা শুনেছে কে এই নতুন বন্দী। ডিউইট ভ্রাতৃদ্বয়কে রক্ষা করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেও সে শেষ পর্যন্ত তাদের প্রাণ বাঁচাতে পারেনি। আবার সেই ভাগ্যহীনদেরই এক আত্মীয় বন্দী হয়ে এলো এই বুইটনহফেই। কৃপা মিশ্রিত কৌতূহলের বেশেই সে শয্যা ত্যাগ করে উঠে এসেছে নতুন বন্দির আকৃতিটা একবার দেখবার জন্য। কিন্তু দেখেই যে একান্ত বিচলিত হয়ে পড়ল সে। এই দীর্ঘোন্নত দেহ, নবীন যুবা, মুখে তার শিশুর সারল্য, ভঙ্গিমায় যার অবাধ স্বাধীনতার অনাহত স্বাচ্ছন্দ্য, তাকেও কি মৃত্যু দেবতার দুয়ারে অতিথি হতে হবে? হ্যাঁ, ডিউইটদের ভাগ্যদেব চোখে দৃঢ় প্রত্যয় জন্মেছে ওদের সঙ্গে সম্পর্ক জারি থাকবে। বর্তমান মুহূর্তে তার জীবনের দাম 1 কড়াও নয়। তাছাড়া রোজার বাবার সঙ্গে ডর্টের ম্যাজিস্ট্রেট ভ্যান স্পেনের কথাবার্তার যে 2-1 টুকরো কানে এসেছিল তার, তাতেও বোঝা গিয়েছে ভ্যান স্পেন খুবই আশান্বিত যে তার বন্দিকে তিনি ফাঁসিতে ঝুলাতে পারবেন। রোজা তাকিয়ে আছে দরজাতে, মোমবাতিটি উঁচু করে ধরে। ভ্যান বেয়ারলি দাঁড়িয়ে আছে সিঁড়ির রেলিং ধরে, মুখ পিছন পানে তাকিয়ে। মোমবাতির আলো তারও মুখে পড়েছে। রোজা অনিমেষ দৃষ্টি দিয়ে তাকে দেখছে। সে দৃষ্টি থেকে সমবেদনা আর অনুকম্পা ঝরে ঝরে পড়ছে ভ্যান বেয়ারলির ওপর। সকল জ্বালা ক্ষণিকের তরে বুঝি জুড়িয়ে গেল অভাগার। কিন্তু দাঁড়িয়ে থাকা চলল না বেয়ারলির। পিছন থেকে এসে পড়ল প্রহরীরা। একটু করুণ হাসি ফুটল বেয়ারলির মুখে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে উপরে উঠে গেল গ্রাইফাসের পিছনে পিছনে। সিঁড়ির মোড় ঘুরবার সময় একবার চকিতে ঘাড় ফিরিয়ে সে দেখে
তখনও নিজের দরজাতে মোমবাতিটি হাতে করে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে কারামন্দিরের অচেনা রূপসী। রাত্রি অনেক হয়েছে, কাজী গ্রাইফাসের খুবই তাড়াতাড়ি। সে বন্দিকে তার ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, ওই যে তোমার ধর্মপিতার শয্যা এখনো পাতাই আছে, শুয়ে পড়ো গিয়ে। ধর্মপিতা? ভ্যান বেয়ারলি বজ্জা হতো। কর্নেলিয়াস ডিউইট গো। আজও সকালেও ওই শয্যাতেই শুয়েছিলেন ভদ্রলোক। তার দাদা এসে তুলে নিয়ে গেলেন তাকে জমালয়ে পাঠাবার জন্যেই। আর কোনো কথা না বলে বা বন্দিকে আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে গ্রাইফাস দরজার তালা বন্ধ করে প্রস্থান করল। রাত অনেক হয়েছে, তুচ্ছ বন্দিগুলোর জন্য সে নিজের ঘুমের ব্যাঘাত তো করতে পারে না। অদ্ভুত পরিবেশ। কারাদুর্গের নির্জন করুণ অতি বড় দুঃস্বপ্নেও কোনোদিন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে ধারণা করেনি। ভয় ভক্তিতে সে একবার সবার পানে তাকিয়ে রইল। কর্নেলিয়াস ডিউইট, তার স্নেহময় ধর্মপিতা, আজ সকালেও নাকি ওই শয্যায় শুয়েছিলেন। তার দেহে স্পর্শ তাহলে তো এখনও লেগে আছে ওতে। সে একবার সম্ভ্রমে শ্রদ্ধায় শয্যাটিতে হাত বুলিয়ে আনল। প্রভাতে ঘুম ভাঙতেই, হ্যাঁ, ঘুম তার হয়েছিল। বিবেক যার নির্মল, ঘুম তার হয়ই, অতি বড় দুর্ভাগ্যের মুহূর্তেও। ঘুম ভাঙতেই সে একমাত্র জানলাটির পাশেই গিয়ে দাঁড়ালো। জানলা দিয়ে বুইটেনহফের সম্মুখের চত্বর চোখে পড়ে। এক ভয়াবহ দৃশ্য তার চোখে পড়ল সেই চত্বরে। সেখানে ফাঁসিকাঠ খাড়া করা হয়েছে রাতারাতি, আর একই ফাঁসিকাঠে পাশাপাশি ঝুলিয়ে দেওয়া হয়েছে দুটি রক্তমাখা কঙ্কাল। কঙ্কালই বটে, দেহের মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে পিশাচ নাগরিকারা। কঙ্কাল দুটির পা উপর দিক করে ঝোলানো রয়েছে এবং সহজেই দৃষ্টি পড়ে এমন এক জায়গায় বড় বড় মোটা মোটা অক্ষরে কাগজে লেখা রয়েছে, জন ডিউইট আর কর্নেলিয়াস ডিউইট দেশের সেরা দুই শয়তানকে দেশদ্রোহের এই সাজা দিয়েছে দেশের স্বাধীন নাগরিকরা। মুখের উপর যেন চাবুকের ঘা খেয়ে জানলা থেকে সরে এলো বেয়ারলি, আর সেই সময়ই ঝনঝন শব্দে দরজা খুলে ঘরে ঢুকল কারাধ্যক্ষ গ্রাইফাস। ও কি সত্যি? এর বেশি আর কিছু বলতে পারল না বেয়ারলি। জানলা দিকে আঙুল দিয়ে দেখাতে লাগলো শুধু। জানলা দিয়ে গ্রাইফাসও বাইরে তাকালো একবার, তারপর আকর্ণ বিশ্রান্ত হাস্য করে উত্তর দিল, ওই কাগজের লেখাটা? সত্যি বই কি, বিলকুল সত্যি। বড় দুঃখ হচ্ছে তোমার, তা বুঝেছি, কিন্তু বেশিক্ষণ আর দুঃখ করতে হবে না। তোমার নিজেরও স্থান ওদের পাশেই হবে আজ বা কালের মধ্যে। সেই কথাই তোমায় বলতে এসেছি। তুমি তৈরি হয়ে নাও, তোমায় বিচারকের সম্মুখে হাজির হতে হবে। 2 ঘন্টার ভিতরেই হাজির হতে হলো বেয়ারলিকে। বিচারকের সংখ্যা বেশ কয়েকজন। ডট শহরের সেই ভ্যানস্পেন মহাশয় রাষ্ট্রের পক্ষের প্রধান সাক্ষী। তার জবানবন্দি দিয়েই বিচার শুরু হলো। কিভাবে একটা বেনামি সংবাদ পেয়ে নগর সমিতির পক্ষ থেকে তিনি ভ্যান বেয়ারলির বাড়িতে তথ্যানুসন্ধানের জন্য গিয়েছিলেন, কিভাবে তল্লাশি করে তিনি রাষ্ট্রদ্রোহমূলক গুরুত্বপূর্ণ সব দলিল আবিষ্কার করে এনেছেন বেয়ারলির আলমারি থেকে, কিভাবে বন্দি ক্রমাগত সত্য গোপন করে যাচ্ছে, একটি কথাও বার করছে না মুখ দিয়ে, সব তিনি অনর্গল বলে গেলেন ধর্মাধিকরণের সম্মুখে। বিচারকেরা তখন কর্নেলিয়াসকে জিজ্ঞেস করলেন, তার কি বলবার আছে? যা সত্য তাই বলে গেল কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি। কর্নেলিয়াস ডিউইটের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ স্নেহের সম্পর্ক। জ্ঞান হয়ে অবধি সে তাকে স্নেহশীল হিতৈষী বলে জেনে আসছে, শ্রদ্ধা ও সম্মান করে এসেছে সেইভাবেই। সেই তিনি এসে একদিন কিছু কাগজপত্র সিলমোহর করা পুলিন্দা একটা রেখে গেলেন তার কাছে। বলে গেলেন যে কাগজগুলো খুব গোপনীয়। ঘরে তখন তৃতীয় ব্যক্তি ছিল না। কি করে গোপন কথা কোনো গুপ্তচরের গোছরে এলো বেয়ারলি তা এখনও বুঝতে পারেনি। যাই হোক, ডিউইটের হাত থেকে কাগজগুলি নিয়ে বেয়ারলি ফুলের কোর রাখবার টানাতে তা ভরে রেখেছিল। তারপর তাতে আর হাতই দেয়নি কোনো দিন। বিচারক এটা প্রশ্ন করলেন, ফুলের কোর ঘাটাঘাটি করাই তোমার কাজ? অবশ্যই ওই টানা তুমি প্রতিদিন 2-1 বার খুলেছ, অথচ তুমি বলছো কাগজগুলিতে হাত দাওনি কোনো দিন। এ কথা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করা না করা আপনাদের রুচি, কিন্তু যা প্রকৃত সত্য তাই আমি বলেছি। কাগজগুলি আমি দেখিও নি, ওদের সম্বন্ধে কোনো চিন্তাই আমার মাথায় ছিল না। যারা আগে থাকতে মন স্থির করে বসে আছে তাদের কিছু বোঝানোর চেষ্টা কি একেবারেই বৃথা নয়? বিচারকেরা উপর থেকে নির্দেশ পেয়েছে, কর্নেলিয়াস ও জন ডিউইটের পথেই পাঠিয়ে দিতে হবে কর্নেলিয়াস ভ্যান বেয়ারলিকে। সে নির্দেশ না মেনে তাদের উপায় নেই। বিচার যেটা হচ্ছে সে শুধু একটা লোক দেখানো ব্যাপার মাত্র। ডিউইটেরা যে সত্য সত্যই রাষ্ট্রদ্রোহে লিপ্ত হয়েছিল, ফরাসি রাজা লুইয়ের কাছে দেশের স্বাধীনতা বিকিয়ে দেবার জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেটি জনসাধারণকে বুঝিয়ে দেবার জন্যই এই বিচার প্রহসনের অভিনয়।
প্রহসনের উপর জবনিকা পড়তে দেরি হলো না। বেয়ার্লিকে কারাকক্ষে ফেরত পাঠাবার পরেই আদালতের এক কর্মচারী সেখানে গিয়ে দণ্ডাজ্ঞা তাকে জানিয়ে এলেন। সেই দিনই বেলা 12টায় তার প্রাণদণ্ড হবে, বুইসেনহফের সম্মুখেই, ফাঁসিতে নয়, ঘাতকের খড়গে তার শিরশ্ছেদ করা হবে। ধীরে শান্তভাবে দণ্ডাজ্ঞা শুনল ভ্যান বেয়ার্লি। ভাগ্যের এই চূড়ান্ত বিপর্যয় তাকে মুহ্যমান করে ফেললেও সে আত্মমর্যাদা বিসর্জন দেয়নি। একমাত্র অনুরোধ সে জানালো, এই 2 ঘন্টা সময় তাকে যেন আর বিরক্ত না করা হয়। নিশ্চয়ই, রাজপুরুষটি তাকে আশ্বাস দিলেন, এ সময়টা আপনাকে নিরিবিলিতে থাকতে দিতে হবে বই কি। ভগবানের কাছে আত্মনিবেদনের সময় সুযোগ সব অপরাধীকেই দেওয়া হয়ে থাকে। সেদিকে সাহায্য করবার জন্য যে কোনো পাদ্রীকে আমরা আপনার কাছে পাঠিয়ে দিতে প্রস্তুত। বলুন, কার উপর আপনার আস্থা আছে? আস্থা আমার সকলের উপরই আছে, কিন্তু সাহায্য আমি চাই না কারোরই। জীবনে কোনো পাপ করিনি। অজ্ঞাতসারে যদি কিছু করে থাকি, করুণাময় ভগবান আমার অন্তরের দিকে তাকিয়ে সে অজ্ঞানতা অপরাধ অবশ্যই ক্ষমা করবেন। তার কাছে আত্মনিবেদন আমি নিজে নিজেই করতে পারবো। রাজপুরুষ বোধহয় এটাকে দম্ভক্তি মনে করে বিরক্ত হলেন। কিন্তু যে লোক 2 ঘন্টার মধ্যে মরবে, তার সঙ্গে কথা কাটাকাটির কোনো সার্থকতা আছে কি? তিনি বিদায় নিলেন। আর তিনি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পরেই খোলা জানলার উধারে দেখা গেল একখানি মুখ। বেয়ার্লি অবাক হয়ে দেখল, কাল রাত্রির সেই চকিতের মতো দেখা সুন্দর মুখখানি আজ বড় করুণ, জল ভাড়ানত মেঘের মতো। এ মেয়েটি যে তার ভাগ্য বিপর্যয়ে মর্মাহত, তা তার মুখে একটি কথা না শুনেও অনায়াসে বোঝা যায়। কর্নেলিয়াস মুগ্ধ হল। দেহের সৌন্দর্যের চাইতে এর অন্তরের মাধুর্য আরও মনোহর। সে ধীরে ধীরে বলল, কল্যাণী, তোমাকে ধন্যবাদ। হতভাগ্য বন্দির উপর তোমার এই করুণা, এর জন্য ভগবান তোমাকে আশীর্বাদ করবেন। এক বুড়ি ধাত্রী আছে বাড়িতে, সে ছাড়া আমার জন্য দুঃখ কেউ করতে পারে এমন ধারণা আমার ছিল না। নির্বান্ধব মৃত্যু পথযাত্রী তোমার সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আর কি করতে পারে? রোজা কৃতজ্ঞতার কথা পাশ কাটিয়ে গেল। কান্নায় গলা ধরে আসছে। কোনো মতে জড়িত স্বরে বলল, নিজেকে নির্বান্ধব কেন বলছেন? আপনার এক অন্তরঙ্গ বন্ধু যে আজ সকাল থেকে 3 বার বাবার কাছে এসে গেলেন। সে কি? বেয়ার্লি যেন আকাশ থেকে পড়ল। বন্ধু? অন্তরঙ্গ? 3 বার এসেছে কারাগারে? কে সে বন্ধু? বেয়ার্লি তো মাথায় আনতে পারল না কিছুতেই। রোজাও তার নাম বলতে পারল না। না, আমি বুঝতে পারলাম না ব্যাপারখানা। আমার জন্য ব্যাকুল হবে এমন লোক কে আছে আমি জানি না। এইটুকু শুধু জানি যে অন্তিম সময়ে আমার একমাত্র গোপন কথাটি বিশ্বাস করে বলে যেতে পারি এমন কেউ নেই আমার। কেউ নেই? কিসে ক্ষোভ রোজার কণ্ঠস্বরে। না, এইবার তীক্ষ্ণ দৃষ্টিতে বেয়ার্লি তাকালো রোজার দিকে। একজনকে বিশ্বাস না করলে যে তার নয়। তার জামার পকেটে যে 7 রাজার ধন মানিক রয়েছে, কালো টিউলিপের কোট, তার নিজস্ব সৃষ্টি, যার নগদ মূল্য লক্ষ গিল্ডার, উপরন্তু যার আবিষ্কারের গৌরবে আজকার এই রাজদণ্ডে দণ্ডিত বেয়ার্লি চিরযুগ কীর্তিমান হয়ে থাকবে পৃথিবীতে। সে অমূল্য সামগ্রীর ভার একজনের উপর না দিয়ে গেলে মৃত্যুর পরেও তার আত্মা যে শান্তি পাবে না। পকেটে রয়েছে। ধর থেকে মাথাটি কেটে ফেলবার পরে নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির সমস্ত পরিচ্ছদের মালিক হয়ে যায় সেই ঘাতক। তার টিউলিপের কোট জামার পকেটে দেখে ঘাতক তো হাসবে শুধু। লোকটা টিউলিপ পাগলা ছিল। মনে মনে এই কথা বলে অমূল্য কোট 3টি ছুঁড়ে ফেলে দেবে নর্দমায়। নবসৃষ্টির সুনিশ্চিত সম্ভাবনা ভ্রূণেই বিনষ্ট হবে। তার চেয়েই তরুণীকে বিশ্বাস করলে দোষ কি? এর অন্তরটি খাঁটি, বিশ্বাসঘাতকতায় করবে না। হায়, বেয়ার্লিকে যদি মারতে না হতো! বিবাহের কথা সে কখনো চিন্তা করেনি, কিন্তু আজ সে চিন্তা মৃত্যুর পূর্ব মুহূর্তে মনে আসে কেন? নিয়তির পরিহাসই বটে, কিন্তু মনে হয় বিবাহ করতে হলে এমনি সরল দয়াবতী মেয়েকে বিবাহ করাই সুখী হওয়ার একমাত্র উপায়। রোজার কথার উত্তরে সে একটিমাত্র না বলেই চুপ করেছিল। এবার তারই জেদ টেনে বলল, তবে তুমি যদি... আমি... অস্ফুট উক্তি রোজার, যার ভিতর সংশয় আর বিস্ময় সমানভাবে মিশে রয়েছে। তোমার লোভ দেখাবার জন্য বলছি না, প্রকৃত সত্য কথাই বলছি। আমার অসমাপ্ত একটি কাজের ভার যদি তুমি নাও, লক্ষ গিল্ডার পুরস্কার পাবে তুমি। আমার লাভ হবে এই যে মরেও আমি তৃপ্তি পাব। আমার জীবনের সাধনা সার্থক হয়েছে দেখে আত্মা আমার স্বর্গবাসের চেয়ে বেশি আনন্দ লাভ করবে। নেবে তুমি সে ভার? রোজা ধীরে ধীরে বলল, লক্ষ গিল্ডার আমি পাই বা না পাই, আপনার শেষ সময়ে যদি একটু সান্ত্বনা আপনাকে দিতে পারি, তার জন্য যেখানো কাজের ভার, যদি সে কাজ অন্যায় না হয় আমি সানন্দে নেব। আর অন্যায় কোনো কাজের ভার আপনি আমাকে দিতে চাইবেন না, তা জানি।
না না, কোনো দিক দিয়েই সে কাজ অন্যায় নয়। শোনো তাহলে, হার্লেম শহরের নাম শুনেছ? সেখানকার টিউলিপ প্রদর্শনীর প্রেসিডেন্ট 2 বছর আগে ঘোষণা করেছেন, যদি কোনো লোক কালো টিউলিপ সৃষ্টি করে তাকে দেখাতে পারে, তাহলে প্রদর্শনী থেকে তাকে লক্ষ গিল্ডার পুরস্কার দেওয়া হবে। বহুদিনের অক্লান্ত সাধনায় আমি সেই কালো টিউলিপের কোড সৃষ্টি করেছি। এমন সময় মৃত্যু নেমে এলো আমার অসমাপ্ত সাধনার উপর। বুঝতেই তো পারছো, লক্ষ গিল্ডারের জন্য আফসোস নয়, এত চেষ্টা ব্যর্থ হলো, এই আক্ষেপই আমার শেষ মুহূর্তগুলোকে বিষণ্ণ করে তুলছে। তুমি যদি আমার সে চেষ্টাকে সাফল্যমণ্ডিত করার ভার নাও, আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি। আমি ভার নেব আপনাকে শান্তি দেবার জন্য, কিন্তু টিউলিপ ফোটাবার মতো জ্ঞান বুদ্ধি তো আমার নেই। শোনো, বিশেষ কিছুই করবার নেই, শুধু আমার পকেটে সযত্নে এগুলো রক্ষা করবে। এগুলো কি জিনিস কেউ যদি জানতে পারে, তোমার কাছ থেকে চুরি করে বা কেড়ে নিয়ে যেতে সংকোচ করবে না। এখন এসব পুঁতবার সময় নয়। 7 মাস পরে বসাতে হবে মাটিতে। সকালে বিকেলে অল্প রৌদ্র লাগাতে হবে, অন্য সময় ছায়া। টবে বসানোই ভালো সেই জন্য। ফুল ফুটলেই হার্লেমের প্রেসিডেন্টের কাছে একখানা চিঠি দেবে এই বলে যে তুমি কালো টিউলিপ। না না, আমি আবিষ্কার করেছি এ কথা আমি বলতে পারবো না। আপনিই আবিষ্কার করেছেন, এটা গোপন করতে পারবো না। তাছাড়া টিউলিপ চাষ সম্বন্ধে কোনো জ্ঞান যার নেই, সে নিজেকে কালো টিউলিপের আবিষ্কর্তা বলে জাহির করতে চাইলেও লোকে তার কথা বিশ্বাস করবে কেন? এ আপত্তি সঙ্গতই। বেশ, আমার নাম দিয়েই তুমি কালো টিউলিপ চালু করো পৃথিবীতে। দাঁড়াও, কাগজ পেন্সিল দিতে পারো আমাকে, যাতে পুরস্কারটা তুমি পাও তার ব্যবস্থা করি আগে। রোজা লেখাপড়া জানে না, কাগজ কলমেরও ধার ধারে না, তবে কর্নেলিয়াস ডিউইটের শেষ উপহার বাইবেলখানা তার জামার ভিতরে রয়েছে, আর সেই বাইবেলের ভিতরে আছে জন ডিউইটের পেন্সিল। বাইবেলখানির প্রথম সাদা পাতাটি ছিঁড়ে নিয়ে ভ্যান বেয়ারলিকেই চিঠি লিখেছিলেন কর্নেলিয়াস ডিউইট। সে চিঠি যে এই মুহূর্তে বেয়ারলির পকেটেই রয়েছে তা সে জানে না। শেষ দিকের সাদা পাতাটি এইবারে বেয়ারলি ছিঁড়ে নিল, তারপর জন ডিউইটের পেন্সিল দিয়ে লিখল নিজের উইল, সামান্য কয়েক ছত্রের ভিতর। মৃত্যু আসন্ন জেনে ডট নিবাসী কর্নেলিয়াস ভ্যান বিয়ারলি আমার দীর্ঘদিনের সান্ত্বনার সামগ্রীটি কারাধ্যক্ষ গ্রাইফাসের কন্যা শ্রীমতী রোজাকে দিয়ে যাচ্ছি। এ সামগ্রীটি হল কালো টিউলিপের 3টি কোড। হার্লেম পুষ্প প্রদর্শনীর প্রেসিডেন্ট কর্তৃক ঘোষিত লক্ষ গিল্ডার প্রতিযোগিতার জন্য বহু পরিশ্রমে আমি এই কোড উৎপন্ন করতে সমর্থ হয়েছি। এ থেকে যে যথাকালে কালো টিউলিপ উৎপন্ন হবে তাতে আমি নিঃসন্দেহ। উৎপাদনের ভার রইল শ্রীমতী রোজার উপর। ফুল জন্মালে রোজাই হবেন তার একমাত্র অধিকারিণী। তিনি প্রদর্শনীতে দিয়ে যাবেন এই ফুল এবং লক্ষ গিল্ডার পুরস্কার তিনিই গ্রহণ করবেন। আমার কেবল 2টি মাত্র অভিপ্রায় আছে। একটি হলো এই যে কালো টিউলিপের নাম হবে রোজা নিগ্রা বেয়ারলিনসেস, রোজা ও বেয়ারলির কালো ফুল। অন্যটি আর কিছু নয়, ওই লক্ষ গিল্ডার রোজা নিজের বিবাহের যৌতুক রূপে এটি গ্রহণ করলে আমি সুখী হব। 26 বা 28 বছর বয়স কোনো সুদর্শন যুবক যে ওকে ভালোবাসে এবং উনি যাকে ভালোবাসবেন, এমনি ধারা কাউকে বিবাহ করে তিনি সুখী হন, এই আমার কামনা। 23শে আগস্ট 1672, বেলা 11টা। কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি, বুইটনহফ কারাগার। পড়ে দেখো বলে কাগজখানি রোজার হাতে দিলেন কর্নেলিয়াস। আমি তো পড়তে জানি না বলে রোজা বিষণ্ণভাবে। তখন কর্নেলিয়াসই তাকে রোজাকে পড়ে শোনালো, তারপর তার হাতে তুলে দিল জামার ভিতর সযত্নে রক্ষিত তার কোট 3টি। সেই কাগজখানিতেই এখনও তারা মোড়া রয়েছে ডিউইটের অপঠিত চিঠি। চিঠিখানি বেয়ারলির পড়া হয়নি, পড়লে হয়তো মৃত্যুদণ্ডাজ্ঞা থেকেই সে রেহাই পেতে পারত, কারণ ওতে স্পষ্টই লেখা ছিল যে কর্নেলিয়াস ডিউইটের পুলিন্দা যে কী বস্তু তা কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি আদৌ জানে না। ভবিতব্য, চিঠি বেয়ারলি পড়েনি এবং চিঠিখানাতেই যে তার টিউলিপের কোর জড়ানো আছে সে হুঁশও তার নেই। টিউলিপের কোড়ের চাইতেও যে টিউলিপের আচ্ছাদনটুকু বেশি দামি তার পক্ষে, এমন সন্দেহ তার মনে একবারও উদয় হওয়ার কারণ ঘটেনি। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায় যেন। রাজপুরুষেরা আসছে বুঝি বেয়ারলিকে বদ্ধভূমিকে নিয়ে যাওয়ার জন্য। কোড়ের পুলিন্দা এবং উইল জামার ভিতর ত্রস্তে গোপন করে সজল চোখে রোজা জানলার কাছ থেকে সরে গেল, যেন আজন্ম পরিচিত প্রিয়জনের সঙ্গে তার চিরবিচ্ছেদ ঘটছে। রাজপুরুষেরা কক্ষে প্রবেশ করে দেখল মৃত্যুদণ্ডের আসামি ধীর শান্তভাবে কক্ষের মাঝখানে দাঁড়িয়ে তাদেরই প্রতীক্ষা করছে। অনিচ্ছাতেও তারা মনে মনে প্রশংসা করতে বাধ্য হলো, এই ডিউইট গোষ্ঠীর সবাই দেখছি নির্ভীক, মরতেও তাদের হৃদকম্প হয় না। চলুন মহাশয়রা, আমি প্রস্তুত। সত্যই টিউলিপের কোড নিরাপদ হয়েছে দেখে বেয়ারলি যেন পরম নিশ্চিন্ত।
আজও তেমনি বিশাল জনতা বুইটেনহপের সম্মুখে। তফাতেই যে জনতা আজ উচ্ছৃঙ্খল নয়, কারণ তারা জানে যে আজকার আসামির উপর মৃত্যুদণ্ডই উচ্চারিত হয়েছে, নির্বাসন নন। ওকে জমালয়ে পাঠাবার জন্য নাগরিকদের সচেষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বদ্ধভূমির চারদিকে আজ সৈন্য মোতায়েন রয়েছে। কাউন্ট টিলির সৈন্য এরা নয়, খোদ স্ট্যাড হোল্ডারের বেতনভোগী সৈনিকেরা। এদের এভাবে নাগরিক ব্যাপারে হস্তক্ষেপ করতে দেখে জনতার ভিতর দুই রকম গুঞ্জন শোনা যাচ্ছে। উইলিয়ামের ভক্ত যারা, তারা প্রকাশ করছে আনন্দ, আর ডিউবিটদের পক্ষপাতী না হয়েও যারা রাজতন্ত্রের বিরোধী, তারা আকারে ইঙ্গিতে প্রকাশ করছে অসন্তোষ। কিন্তু দুই দলই সংযত। বিরোধীদের সঙ্গে প্রকাশ্য কলহ বাধাতে কেউ ইচ্ছুক নয়। হাওয়া কোন দিকে বইছে এখনো ভালো বোঝা যাচ্ছে না বলে। বিয়ারলি একবার চারদিকে তাকিয়ে দেখল। মনে তার আশঙ্কা ছিল ডিউবিটদের রক্তমাখা কঙ্কাল দুটি আজও বুঝি তাকে দেখতে হবে ফাঁসি কাঠে ঝোলানো। কিন্তু না, আশ্বস্ত হয়ে সে দেখল কঙ্কাল দুটি অপসারিত হয়েছে, ফাঁসি কাঠও অন্তর্হিত। তার জায়গায় একটা উঁচু মাচা তৈরি হয়েছে তক্তা দিয়ে, যার উপরে তার নিজেরই শিরশ্ছেদ হবে, যাতে অত বড় জনতার পিছন দিকের লোকও সমগ্র দৃশ্যটা স্পষ্ট দেখতে পায়। এজন্যই এমন বন্দোবস্ত হয়েছে। বড় মুন্ডের সমুদ্র। বিয়ারলি কারো মুখের দিকে চাইছে না। চাইলে সে হয়তো অতি নিকটের একটা লোককে চিনতে পারত, কারণ ডটে তার নিকটতম প্রতিবেশী বক্সটেলকে ঘনিষ্ঠভাবে না জানলেও পথে ঘাটে মাঝে মাঝে দেখেছে বই কি। সেই বক্সটেল দাঁড়িয়ে আছে একেবারে মঞ্চ ঘেঁষে। একবার সে ঘাতককে ইশারায় ডাকলো কিনারার দিকে আসবার জন্য। সে এলো না, কিন্তু মাথা নেড়ে ইশারায় জানালো সব ঠিক আছে। ব্যাপারটা এই, ডট থেকে বিয়ারলি চলে এলো রাজধানীতে রাজবন্দি রূপে। সেই রাত্রেই মহিলা গিয়ে তার বাগানে এবং দোতলার ফুলের ঘরে প্রবেশ করে তন্ন তন্ন করে কালো টিউলিপের কোর খুঁজে বেড়ালো এক চোর। তা আমরা আগেই দেখেছি। পাওয়া গেল না কোর। হতাশ বক্সটেলকে আমরা নিজের বাড়িতে ফিরতেও দেখেছি, ভাগ্যকে অভিসম্পাত করতে করতে। কিন্তু বাড়িতে ফিরে এসে কি নিদ্রায় গা ঢেলে দিল বক্সটেল? সেই পাত্রই সে বটে। সে চিন্তা করতে বসল, বাড়িতে কোর রেখে যায়নি ওই ধূর্ত বেয়ারলি, কাজেই ধরতে হবে সঙ্গে নিয়ে গিয়েছে। সঙ্গে যখন নিয়েছে তখন মৃত্যুকাল পর্যন্ত সঙ্গেই সে রাখবে ও বস্তু। প্রাণ ধরে ও অমূল্য সামগ্রী দিয়ে যাবার মতো প্রিয়জন হেক রাজধানীতেও পাবে কোথায়? রাজরোষে পতিত বন্দির কাছেও তো ঘেঁষবে না কেউ। সুতরাং ওর প্রাণদণ্ড যদি হয়, কবেই ধরে নিয়েছে বক্সটেল, এবং মাথাটা কাটা যাবার পরই যদি ওর পরিচ্ছদটা হাতাড়ানো যায়, তার ভিতর থেকে কোরগুলি অবশ্যই উদ্ধার হবে। কথা হলো, বক্সটেলকে পরিচ্ছদ হাতড়াতে দেবে কেন রাজপুরুষেরা? তার উপায় করতে হবে একটা। রাত্রি প্রভাত হবার সঙ্গে সঙ্গে বক্সটেল যাত্রা করল রাজধানীতে। সেখানে পৌঁছে সহজেই জানতে পারল যে বন্দিকে বুইটেনহপ কারাগারে রাখা হয়েছে। তক্ষুনি সে গিয়ে দেখা করল কারাধ্যক্ষ গ্রাইফাসের সঙ্গে। বন্দির পরিচ্ছদটা হাতড়ানো এবং তার ভিতর কোনো কিছু জিনিস পাওয়া গেলে বাজেয়াপ্ত করে নিয়ে আসা, এ তো গ্রাইফাসের অধিকারের ভিতরই আছে। এ কাজ যদি গ্রাইফাস করে, 100 গিল্ডার পর্যন্ত পুরস্কার বক্সটেল দিতে পারে। গ্রাইফাসের হয়তো আপত্তি ছিল না, কিন্তু সে সময় সে পেল কই? সকালে উঠেই বেয়ারলিকে বিচারালয়ে যেতে হয়েছে। বিচারালয় থেকে ফিরবার পরই ধর্মাধিকরণের কর্মচারী এসে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এবং সঙ্গে সঙ্গে কারাধ্যক্ষকে বলে গিয়েছে যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বাকি সময়টা নিরিবিলি থাকতে দিতে হবে বন্দিকে। এ সময় বন্দিকে তল্লাশি করতে যেতে সাহস হলো না গ্রাইফাসের। তল্লাশি করলে মৃত্যুর আগে আসামি তা রাজপুরুষদের বলবেই, এবং তার ফলে গ্রাইফাসের চাকরি যেতে পারে। তেমন হলে গর্দানও যেতে পারে। রোজা যে বেয়ারলিকে বলেছিল আপনার এক বন্ধু ডার্ট থেকে এসে বারবার বাবার কাছে ঘোরাফেরা করছে আপনার খবর নেবার জন্য, সে এই বক্সটেলকে লক্ষ্য করেই। বেয়ারলির নাম লোকটার মুখে শুনেই রোজা তাকে বন্ধু বলে ভেবে নিয়েছিল। গ্রাইফাসের দ্বারা কোনো উপকার হবে না বুঝতে পেরে বক্সটেল এসে ধরেছে ঘাতককে। চুক্তি করেছে তার সঙ্গে এই বলে যে 100 গিল্ডারের বিনিময়ে বেয়ারলির পরিচ্ছদটা বক্সটেলকে দিয়ে দেবে ঘাতক। অর্থটা নগদই দিতে হয়েছে, আগাম।